আজকে ক্লাস আমরা সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা নামাজের আগে 25 মিনিট ক্লাস করব। এইটুকু সময় আমি চেষ্টা করব যে তোমাদেরকে এই চ্যাপ্টারের উপর ওরিয়েন্টেশন দিয়ে দেওয়ার। কারণ আবারও বলছি যে শুধুমাত্র শর্ট সিলেবাসের ওই 5টা 10টা চ্যাপ্টার পড়ে বায়োলজিতে, অন্ততপক্ষে বায়োলজি ভালো করার আশা করা তো বাতুলতা। তো মেডিকেল ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে কিনা এটা রেগুলার কমন প্রশ্ন। সবচেয়ে কমন প্রশ্ন হলো মেডিকেল ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে কিনা। এখন এই প্রশ্নের উত্তর সৃষ্টিকর্তা ছাড়া কেউ জানে না। এমনকি যারা মেডিকেল ভর্তি পরীক্ষা নিবে আগামী বছর তারাও জানে না। আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, তারা জানলে তারা এতদিনে একটা নোটিশ দিয়ে দিত। যেহেতু তারা নোটিশ দেয় নাই, তার মানে তারাও জানে না, এবং আমি তো ভালো মতোই জানি যে তারা আসলে জানে না। তো তোমার কাজ হবে অ্যাজ এ স্টুডেন্ট, তোমার কাজ হলো ছাত্রনং অধ্যয়নং তপ, তোমার কাজ হচ্ছে অধ্যয়ন করা। তুমি যদি ঠিক মতো অধ্যয়ন করো তাহলে তুমি যেইভাবেই পরীক্ষা হোক তুমি কিন্তু ভাই সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবে। এই বিষয়ে তোমরা একটা অনিশ্চয়তার মধ্যে আছো, ঠিক আছে। আহ আমি যে বছর ভর্তি পরীক্ষা দিই সেই বছর 2012 সালে কিন্তু বলা হয়েছিল যে ভর্তি পরীক্ষাই হবে না। মানে আমি 2 থেকে 3 মাস মেডিকেলের জন্য মোটামুটি একদম ডেডিকেটেড পড়ালেখা করলাম। 3 মাস পার হওয়ার পর আমি গিয়ে শুনলাম যে এই বছরের মেডিকেল ভর্তি পরীক্ষা হবে না, শুধুমাত্র রেজাল্টের ভিত্তিতে, এসএসসি এবং এইচএসসি রেজাল্টের ভিত্তিতে এই বছর মেডিকেলে চান্স নেওয়া হবে। তো তখন কেমনটা লাগে, মানে তুমি তখন চিন্তা করো যে তখন তোমার আসলে লাগবেটা কেমন। তুমি মেডিকেলের জন্য পড়লা, মেডিকেল পরীক্ষা দেওয়ার জন্য এতদিনের প্রিপারেশন নিলা, হঠাৎ করে শুনলে যে পরীক্ষাই হবে না। মনে করো লিওনেল মেসি 4-5 জন ডিফেন্ডারকে কাটায় গোল পোস্টের সামনে নিয়ে গেল, এরপরে গোল পোস্ট শট নিতে যাবে, গিয়ে দেখে যে গোল পোস্টই নাই, ও এখন গোলটা দিবে কাকে। ওর যেরকম হতাশ লাগবে একই রকম কিছুটা হতাশ তো শুরুতে আমারও লাগবে, যেটা মানে তো এইরকম কন্ডিশন এই সময়। মানে যদিও এই সময় উচিত ছিল যে আমার একদম বাক্স পেটরা আমার এই সময় আমার আমি তো তোমরা অনেকেই যারা বলছো যে লং সিলেবাস বা শর্ট সিলেবাস শুধু পড়বো, তাদের জন্য বলছি যে এই সময় উচিত ছিল কি যে আমার তাহলে জাস্ট কম্বল মুড়ি দিয়ে বাসায় বসে ঘুমানো। কারণ এসএসসি এইচএসসি রেজাল্ট আমার যথেষ্ট ভালো ছিল, সেই অনুসারে আমার তো একটা চান্স হবে। কিন্তু আমি অ্যাকচুয়ালি সেটা করি নাই। আমি চেষ্টা করেছিলাম যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে না, তাহলে আমার চেষ্টা করা উচিত যে ভার্সিটি ভর্তি পরীক্ষা যদি হয় সেটার জন্য একটু মাথা ঘামানো শুরু করা। তো ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোর জন্য আমি যখন মাথা ঘামানো শুরু করছিলাম যে তাদের নিশ্চয়ই আমাকে ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে হবে, এবং অ্যাকচুয়ালি সেটা দিতে হয় আমাকে পরবর্তীতে। তখন আমি সেটা নিয়ে একটু মাথা ঘামানো শুরু করেছি, এটা নিয়ে আমাকে পরীক্ষা দিতে হবে। তো সবসময়ই তোমাকে ফুল ফুল পরবর্তীতে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় আমাদের সময়, এবং মেডিকেল ভর্তি পরীক্ষা শুধু হয়ই না, ফুল সিলেবাসই হয় এবং বহাল তবিয়তি হয়। ঠিক আছে। তো তোমাদের জন্য তোমরা যেটা বলছো যে শর্ট সিলেবাস পরীক্ষার আগে যাই বলছো মেডিকেল ভর্তি পরীক্ষা যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে, তখন কিন্তু আকাশ থেকে পড়াশোনা করতে থাকবে না, পড়ার টাইমও পাবে না, কান্নাকাটি রোল উঠবে। সময় আছে, পড়ে ফেলাকে বুদ্ধিমানে কাজ। আরেকটা ছোট্ট জিনিস বলে নিই, যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছো আমাদের ফিজিক্স সেকেন্ড পার্ট অলিম্পিয়াডের জন্য, যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো তাদের জন্য অনেক অনেক শুভকামনা। যারা এখন রেজিস্ট্রেশন করো নাই, আমি বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই রেজিস্ট্রেশনটা করে ফেলো। অলরেডি কিন্তু এইটা কি মোটামুটি একটা বড় অলিম্পিয়াড হবে। আরো আমাদের অলিম্পিয়াডের রেজিস্ট্রেশনের জন্য আরো 8 দিন আছে। তো এই 8 দিনে আরো আরো অনেকজন আমাদের এই অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করবে। অলরেডি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করেছে প্রায় 1500 জন। তো আশা করছি যে আরো কয়েক হাজার জন এই অলিম্পিয়াড রেজিস্ট্রেশন করবে। যারা এখনো ফিজিক্স কলেজে রেজিস্ট্রেশন করো নাই তারা রেজিস্ট্রেশন করে ফেলো। এবং যারা এখনো জানো না যে অলিম্পিয়াডটা কিসের উপরে, অলিম্পিয়াডটা হলো ফিজিক্স 2021 সালের যে ফিজিক্স শর্ট সিলেবাস দেওয়া আছে, সেই শর্ট সিলেবাসের 5টা চ্যাপ্টার আমরা কিন্তু ফ্রি লাইভ ক্লাস নিয়েছি, সবার সাথে শেয়ার করা হয়েছে। এবং এই 5টা চ্যাপ্টারের ফ্রি লাইভ ক্লাস ইউটিউবে দেওয়া আছে, এবং আমরা যে আমাদের পেজে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে। এবং আমাদের যে ফিজিক্স শর্ট সিলেবাসের যে পরীক্ষাটা হবে, অলিম্পিয়াডটা হবে, বেশিরভাগ প্রশ্ন 70% থেকে 80% প্রশ্ন ডিরেক্ট এই লেকচার গুলো থেকে আসবে। তো কেউ যদি লেকচার গুলো ভালো করে দেখে সে আশা করতে পারে যে সেই অলিম্পিয়াডে সে ভালো রেজাল্ট করবে। তারপর অলিম্পিয়াড তো সবগুলো প্রশ্ন তো তোমাকে আর আমি পারতে দিব না। কিছু প্রশ্ন থাকবে যেটা তুমি পারবা না, কিছু প্রশ্ন থাকবে যেটা তুমি পারবা। এবং এটাতে একটা অর্থমূল্য পুরস্কার আছে প্রথম 10 জনের জন্য। তো চেষ্টা করো ক্লাসগুলো দেখে ফেলার এবং ক্লাসগুলো করার। এবং অবশ্যই কিন্তু যারা ক্লাস করছে অবশ্যই আমাদের পোস্টে কিন্তু মেনশন করতে হবে, কারণ যারা পুরস্কার পাবে তাদের কিন্তু আমরা এই জিনিসটা খেয়াল করবো যে তুমি আসলে যে 3টা ক্রাইটেরিয়া, সেটা হলো যে তুমি গুগল ফর্মটা ফিল আপ করেছিলে কিনা, আমাদের গ্রুপে জয়েন হয়েছিল কিনা, এবং তুমি মেনশন করেছিলে কিনা। এই 3টা জিনিস কিন্তু আমরা খেয়াল করবো, তুমি পুরস্কার পাবা।
আশা করি তোমরা সবাই পুরস্কার পাওয়ার যোগ্য হবে, কারণ প্রশ্ন মোটামুটি ফাঁস করে দেওয়া যে এই চ্যাপ্টার গুলো থেকে, এই লেকচার ভিডিও গুলো থেকে তোমাদের পরীক্ষা হবে। তো এত সহজ পরীক্ষা, এতে এক ঢিলে কিন্তু দুই পাখি মারতে পারবা, কারণ ফিজিক্স সেকেন্ড পার্ট মেডিকেলের জন্য তোমার পুরোপুরি পড়া হয়ে যাবে, এটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। পুরোপুরি পড়া হয়ে যাবে ফিজিক্স সেকেন্ড পার্টের উপরে, একদম পুরোপুরি প্রিপারেশন। তোমার এই জিনিসের কোথাও কোনো ক্লাস করা লাগবে না, দ্যাট উইল বি এনাফ। আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে, সেই ঘটনাটা হলো আহ সেই ঘটনাটা হলো যে তুমি অলিম্পিয়াড, একটা ভালো অলিম্পিয়াড অংশ নিতে পারবে। যদিও আগামী মাসে আমাদের আরেকটা অলিম্পিয়াডে আমরা আরো বেশ কিছু অলিম্পিয়াড লঞ্চ করবো। ঠিক আছে, মেহেদী হাসান, যারা বলছো যে সাউন্ড ভালো আসে না, আহ ওয়াসিমা আফরিন তিথি বলেছে যে এখন ভর্তি হওয়া যাবে কিনা, অবশ্যই ভর্তি হওয়া যাবে, অবশ্যই ভর্তি হওয়া যাবে। ঠিক আছে, যারা এখনো বলছে সাউন্ড ভালো আসে না, হেডফোন আজকের জন্য হেডফোন ইউজ করো। মনে হয় আমি যে ব্যাটারিটা ইউজ করছি সেটা মাইক্রোফোন শেষ হয়ে গেছে, তো সেটাই মনে হয় একমাত্র কারণ, আর কোনো কারণ আছে বলে মনে করি না। তো আমি এই চ্যাপ্টারটা পড়ানো শুরু করব, মানব শারীরিক তথ্য, চলন এবং অঙ্গচালন। তো এই চ্যাপ্টারটা কিন্তু কিছু ক্লাস আমরা আগে নিয়েছিলাম, ফ্রি ক্লাস হিসেবেই এই চ্যাপ্টারটা কিছু ক্লাস আমি আগে নিয়েছিলাম। তো সেই জিনিসগুলো কিন্তু আমি অনেক কিছু আগের ক্লাসগুলোতে পড়িয়ে ফেলেছি, কিন্তু এর অর্থ এই না যে আজকে সেই জিনিসগুলো পড়াবো না। আজকেও আমরা সেই জিনিসগুলো যেগুলো আগে পড়ানো হয়েছে সেইগুলো পড়বো। তবে আমরা যেহেতু কিছু জিনিস তোমাদের ব্রেনে এখনো টনটনা, তো যেই জিনিসগুলো আমরা আগে পড়েছি আজকে আমরা চেষ্টা করবো যে জিনিসগুলো পড়িনি সেইগুলো আগে শেষ করার। তারপরে যখন তৃতীয় ক্লাসে গিয়ে আমাদের বডি কোথায় কয়টা অস্থি আছে সেই জিনিসগুলো পড়ে শেষ করব। তার আগে আপাতত যে জিনিসগুলো আমি কম ফোকাস করি আজকে সেই জিনিসগুলো নিয়েই পড়ালেখা করাবে। তো এইখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে, আজকে যারা ক্লাসটা মন দিয়ে করবে তারা কিন্তু অসংখ্য জিনিস পুরোপুরি জেনে যাবে। এবং এইটুকু বলছি, মূল বইয়ের উপরে প্রিপেয়ার হওয়ার জন্য, মেডিকেল ভর্তি পরীক্ষা চান্স পাওয়ার জন্য মেইন যে বইগুলা, গাজী আজমল স্যারের প্রাণীবিজ্ঞান, আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান, ইসাক বা আমির স্যারের পদার্থবিজ্ঞান এবং হাজারি ও নাগ স্যারের রসায়ন বই ছাড়া, এই বইগুলা প্রত্যেকটা পেজ ভালো করে পড়া ছাড়া কেউ মেডিকেল কলেজে প্রাঙ্গণে আসলে পা রাখে না। এইটাই সত্য। কিছু কিছু ব্যতিক্রম ধর্মী বাচ্চা কাচ্চা থাকে যারা কোনো কিছু পড়ালেখা করে চান্স পেয়ে যায়, এরা হলে ব্যতিক্রম, কারণ এরা প্রশ্ন ফাঁস করে চান্স পায়। এছাড়া বাকি যারাই সঠিক উপায়ে চান্স পায় তারা একদম বইটা ভালো করে পড়ে, বইটা ভালো করে পড়ে তারা চান্স, বইটা ভালো করে পড়ে চান্স পেয়েছে। ঠিক আছে, ওকে। তো এখানে চৈতিপল বলেছে ও তো অনেক জোরে শুনতেছে, ফেসবুকে তো আমি নিজেও অনেক জোরে শুনতেছি, জুমে মনে হয় আসলে সাউন্ডটা একটু আসলে সমস্যা হয়েছে। সে যাই হোক, তোমরা একটু হেডফোন ইউজ করো, আবারও বলছি। তো এখন আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ টপিক করবো, ক্লাসের শুরুতেই বলে দিই আজকে আমি তোমাদেরকে কি কি পড়াবো। চলন এবং অঙ্গচালনের আজকে আমি তোমাদেরকে কি কি পড়াবো, এবং আজকে যা পড়াবো এগুলো কিন্তু আমি আবারও বলি, আমি যা পড়াচ্ছি এগুলোকে বলা হয় ডায়মন্ড। এই জিনিস কিন্তু তুমি রাস্তাঘাটে, হাটে মাঠে বাজারে খুঁজে পাবা না। তুমি যদি খালি ক্লাসটাতে বসে বসে থাকো তোমার বেশিরভাগ জিনিস সেটা হয়ে যাবে। আমি আজকে তোমাদেরকে পেশি সম্পর্কে পড়াবো। পেশি, আমাদের বডিতে যে পেশি কলা আছে, তুমি যা মাংস দিয়ে তৈরি, যেমন তুমি যে গরুর মাংস, ছাগলের মাংস, মুরগির মাংস মজা করে খাও, সেই মাংসগুলো কয় ধরনের হয়, পেশিগুলো কয় ধরনের হয়, সেটা আমরা পড়বো। এক নম্বর কথা। দুই নম্বর, আজকে আমরা পড়বো অস্থি এবং তরুণাস্থি। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ টপিক। আমাদের যে বডিতে হাড় হাড্ডি, তুমি যে গরু ছাগলের হাড় হাড্ডি খুব মজা করে খাও, কুড়মুড় করে খাও, সেগুলো কিভাবে তৈরি হয়, দেখতে কেমন তারা, আজকে আমরা মূলত এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জিনিস করবো। আরেকটা জিনিস নিয়ে চেষ্টা করবো আজকেই করে শেষ করার, সেটা হচ্ছে লিভার। এই টপিকটা নিয়েও আজকে আমরা পড়ার চেষ্টা করব। তো কেন আমি ক্লাসগুলোকে তিন ভাগে ভাগ করেছি, যাতে এখানে 21, 22 এবং ভবিষ্যতের, এখানে ভবিষ্যতে যারা আছে, ঠিক আছে, আহ ভবিষ্যতে যারা এইচএসসি স্টুডেন্ট তারাও যেহেতু ক্লাস করছে তাদের জন্য আজকে আমরা চেষ্টা করবো যেমন ভাবে ক্লাসটা করানো যাতে সবার কাছে লাগে। এবং 21-এর যারা স্টুডেন্ট এর অর্থই যে তারা পণ্ডিত তা কিন্তু না। মানে আমি যে স্টুডেন্টদের ক্লাস নেই, বেশিরভাগই যে এইগুলো, এই যে টপিক গুলো পড়াবো তারা যেগুলো পড়ে ভাঁজ করে ফেলছে, ব্যাপারটা কিন্তু মোটেই তেমন না, ওদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ টপিক। এবং এই যে আমি পড়াই দিচ্ছি, এই জিনিস তোমরা তো আর আগামী 2-3 মাসে পড়বা না, তবে চেষ্টা করবো আমি যখন পড়াচ্ছি এরই সাথে সাথে তুমি ভালো করে পড়ে ফেলার, যাতে ভবিষ্যতে এইচএসসি পরীক্ষার পরে এই জিনিসটা তোমার জন্য রিভাইজ করা সহজ হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো ডান। ঠিক আছে, এখানে ইয়ারফোনে শুনতেছি ফুল ভলিউম ছাড়া, আমি ভালো শুনতে পাচ্ছি। একজন বলেছে ভাইয়া জুমে জয়েন করতে পারছি না, ফারিয়া অন্বেষা, কেন জুমে জয়েন করতে পারছি না আমি ঠিক জানি না। মোটামুটি জুমে জয়েন করার জন্য তো সবাইকেই লিঙ্ক দেওয়া আছে, লিঙ্ক অনুসারে জয়েন করলেই হবে, এবং লিঙ্ক ক্লিক করে জয়েন করা যাবে। ঠিক আছে, তো আমরা শুরুতেই শুরু করবো আজকে পেশি টিস্যু, আমরা আজকে মাসকুলার টিস্যু নিয়ে পড়া শুরু করব। আমি শুরুতে একজনকে একটু জিজ্ঞাসা করতে চাই, আমি জিজ্ঞাসা করতে চাই, ওর একটা প্রশ্নও নিয়ে নিবো পাশাপাশি। আব্দুল মতিন, ছোট্ট ভাই, কোথা থেকে তুমি ক্লাস করছো?
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে ক্লাস করছো? ভাইয়া গাইবান্ধা থেকে। কোন কলেজ তোমার? গাইবান্ধা সরকারি কলেজ। গাইবান্ধা সরকারি কলেজ, আচ্ছা ঠিক আছে। আব্দুল মতিন, তুমি আমাকে বলো তো আমাদের শরীরে কয় রকম টিস্যু আছে, কয় রকম কলা বা টিস্যু আছে? 4 ধরনের। বাপ রে বাপ, সাবাস, কিন্তু খুব ভালো। কি কি বলো তো? আবরণী টিস্যু, যোজক টিস্যু। সাবাস, তাহলে আহ, একটা হলো আমাদের আবরণী টিস্যু, সাবাস, একটা হলো যোজক, তারপর আহ, পেশি। পেশি টিস্যু। আর আরেকটা ভাইয়া মনে নাই। স্নায়ু টিস্যু। সরি ভাইয়া। তাহলে কি স্নায়ু টিস্যু নাকি? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ তো কি, এই যে তাহলে দেখো আমাদের আমাদের বডিতে 4 রকমের টিস্যু থাকে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা ক্লাস 9-এ পড়ে এসেছো, তোমরা হয়তো সব ভুলে গেছো। কিন্তু আমাদের শরীরে 4 ধরনের টিস্যু থাকে, একটাকে বলে আবরণী টিস্যু, একটাকে বলে যোজক টিস্যু, একটাকে বলে পেশি টিস্যু, একটাকে বলে স্নায়ু টিস্যু। একদম সহজ কথা, কারণ আমাদের বডিটাকে আবরণ করে রেখেছে আবরণী টিস্যু, বিভিন্ন অঙ্গকে আবরণ করে রেখেছে আবরণী টিস্যু। যোজক টিস্যু কি আমাদের? যোজক টিস্যু হলো আমাদের এই চ্যাপ্টারে যা যা আছে, রক্ত প্লাস কঙ্কাল, তো যোজক টিস্যু, ঠিক আছে, প্লাস লসিকা, এগুলো হলো যোজক টিস্যু। তো যোজক টিস্যু মনে রাখার জন্য একটা সূত্র ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় কঙ্কাল, রক্ত, লসিকা, করলা। যোজক টিস্যু মনে রাখার উপায় কি কি? করলা, আমরা যে করলা দিয়ে তরকারি খাই, সেই করলা হলো যোজক টিস্যু উদাহরণ, ঠিক আছে। তো করলা। পেশি কলা, এটা হলে আমাদের একটা টিস্যু, পেশি টিস্যু, আমাদের যে পেশিগুলো আছে স্নায়ু টিস্যু। এখন এগুলোকে টিস্যু বলা হচ্ছে কেন? আমাদের পুরো বডি 4 ধরনের জিনিস দিয়ে তৈরি হয়, এই 4 ধরনের টিস্যু দেখো। আমার এই যে এখানে বাহু, এই বাহুতে পেশি টিস্যু আছে, বাহুটা কাটলে কি বের হবে? রক্ত। আরো বেশি কাটলে কি বের হবে? হাড় বের হবে, যেটা একটা যোজক টিস্যু, তাই না? এবং জায়গায় জায়গায় আমাদের স্নায়ু বা রগ পাওয়া যাবে, নার্ভ, এগুলো হলো স্নায়ু টিস্যু। এই তো আমাদের 4 রকম টিস্যু। উপরে কি আছে? চামড়া, চামড়াটা কাটবো আবরণ টিস্যু। তো আমাদের বডিতে 4 রকম টিস্যু দিয়ে তৈরি হয়, এবং আমাদের এইখানে যে টিস্যুটা সম্পর্কে আমরা পড়বো সেটা নাম হলো পেশি টিস্যু। এবং পেশি টিস্যু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখো, একদম প্রথম লাইন থেকে কি পড়বা তুমি? পেশি টিস্যু জন্মায় কোথা থেকে? মেসোডার্ম থেকে। তো এটা একটা জিনিস পড়ে ফেললা। এই জিনিসটাও বোঝার অনেক কিছু আছে। আমরা জানি যে যখন আমরা মানব ভ্রূণ অবস্থায় থাকি, তুমি যখন বাবার শুক্রাণু এবং মায়ের ডিম্বাণু থেকে তৈরি হও, দুজন মিলে তৈরি হওয়ার পর তোমাকে বলা হয় জাইগোট। সেই জাইগোটটা যখন একটা থেকে দুইটা, দুইটা থেকে তিনটা, তিনটা থেকে চারটা এবং চারটা থেকে আটটা হয়, তখন তুমি একটা সময় গিয়ে একটা মোটামুটি ভ্রূণ, একটা ভ্রূণে পরিণত হও। এই ভ্রূণ পরবর্তীতে 3টা লেয়ারে বিভক্ত হয়। আমি সহজে বোঝানোর জন্য সহজ ছবি আঁকতেছি। বাইরেরটাকে বলে এক্টোডার্ম, মাঝেরটাকে বলে মেসোডার্ম, আর ভেতরটাকে বলে এন্ডোডার্ম। তো এন্ডোডার্ম, মেসোডার্ম এবং এক্টোডার্ম। তো এই যে মেসোডার্ম, যদিও ছবিটা কিন্তু আক্ষরিক এটা কিন্তু ছবিটা কিন্তু একটা বোঝানোর জন্য আজকে সিম্পল ছবি, ছবিটা যদি দেখতে মোটি এরকম, আমাদের 3টা লেয়ার মোটি এরকম না, 3টা লেয়ার দেখতে আলাদা। তো এই যে মেসোডার্ম, এই মেসোডার্ম থেকে আমাদের কি কি উৎপন্ন হয়? এই মেসোডার্ম থেকে মনে রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ কথা, মেসোডার্ম থেকে আমাদের 3টা জিনিস উৎপন্ন হয়। দুইটা দুইটা মূলত 2টা কলা, একটা হলো যোজক আর একটা হলো পেশি। যোজকের কোনগুলা? করলা, কঙ্কাল তন্ত্র, রক্ত সংবহন তন্ত্র, লসিকা তন্ত্র আর পেশি। তাহলে তুমি মনে রাখবা মেসোডার্ম থেকে আসে হলো করলা পেশি। তো মেসোডার্ম যে আমাদের অংশটা, যেটা ভ্রূণ অবস্থায় থাকে, সেখান থেকে আসে কি? করলা পেশি, কঙ্কাল, রক্ত, লসিকা এবং পেশি। তো মেথোডাম থেকে কি কি আসে? আশা করি সবাই ইনশাল্লাহ এখন থেকে উত্তর করতে পারবা। ভাইয়া আজকে আমি টপিকটা প্রাইভেটে পড়েছি, আবার পড়লে খুব ভালো হবে। রিফাত শাহরিয়ার বলেছে, ভাইয়া সৌদি আরব থেকে লাইভ ক্লাস করছি, বাপ রে বাপ, বাপ রে বাপ, মানে আমি কি বিশ্ব দ্বারা ছড়িয়ে গেলাম নাকি? ঠিক আছে। নিজাম ইবনে সালেহ, ভাইয়া সাউন্ড এত কম কেন? প্লিজ, প্লিজ আবারও বলছি, যারা পরে জয়েন করছে প্লিজ হেডফোন ইউজ করো। ঠিক আছে। আমাদের সাথে মোটামুটি অনেকে ক্লাস করছে, 325 জন, নট ব্যাড। ঠিক আছে। মিথিলা ফারজানা, ভাই অ্যাপের ইনবক্স চেক করেন। অ্যাপের তো কোনো ইনবক্স নেই, ফেসবুকের ইনবক্স আছে। তাহলে আশা করি সবার মনে থাকবে কিনা যেটা পড়াইলাম, করলা পেশি, আশা করি সবার মনে থাকবে কিনা কোথা থেকে আসে? মেসোডার্ম থেকে আসে আমাদের। তাহলে আর কোনটা কোথা থেকে আসে? আমাদের যে বাইরের যে এন্ডোডার্ম, সে এন্ডোডার্ম থেকে আসে আবরণী কলা, ভিতরের আবরণী কলা আমাদের শরীরের ভিতরে। এক্টোডার্ম থেকে আসে কি? বাইরে যেটা এক্টোডার্ম, এক্টোডার্ম থেকে আসে আমাদের বাইরের ত্বক, ত্বক এবং স্নায়ু কলা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমাদের স্নায়ু কলা, সেই স্নায়ু কলা কিন্তু এক্টোডার্ম থেকে আসে। মানে বিশাল আবিষ্কার, স্নায়ু কলা আসে এক্টোডার্ম থেকে, এটা কিন্তু একটা বিশাল আবিষ্কার, একটা খুব বড় আবিষ্কার, এগুলো কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো তাহলে মেসোডার্ম থেকে কি কি আসে? আমাদের পেশি টিস্যু আছে, যোজক টিস্যু আছে, করলা পেশি আছে। আশা করি জিনিসটা পুরোপুরি মনে রাখতে পারবো। আমি একটু নিচে নিচে দেখাচ্ছি, আমার মনে দেখা যাচ্ছে না, আশা করি এখন দেখা যাচ্ছে। ওকে ফাইন। তো তাহলে 1 নম্বর জিনিস থেকে কত কিছু করাই
সংজ্ঞা কি দেখো, এই টিস্যুটা সংকোচন প্রসারণ ক্ষম। তাহলে দেখছো কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, মাসল কিন্তু এই শব্দটা কিন্তু গুরুত্বপূর্ণ। মাসেল কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, তুমি যে হাত, তুমি যে আমি যে হাত পা নড়াচ্ছি, আমি যে গাল নড়াচ্ছি, এখন কথা বলতেছি, জিহ্বা নড়াচ্ছি, প্রত্যেকটা কিন্তু পেশি। এবং এইগুলো কিভাবে ঘটনাটা করতেছে, খুব সিম্পল মেকানিজম। এটাকে বলা হয় কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন, সংকোচন এবং প্রসারণ। এবং কি নিয়ে সমন্বিত হয় এই পেশিটা? তন্তুর সমন্বয়। তাকায় দেখো, অসংখ্য তন্তুর সমন্বয়ে গঠিত, তাকেই বলা হয় পেশি টিস্যু। তো পরীক্ষায় তোমাকে যদি প্রশ্ন করা হয় যে পেশি কলা কি দিয়ে গঠিত হয়, তুমি বলবে তন্তু দিয়ে। তন্তু মানে কি? সুতা। সুতা মানে কি? সুতা বলতে কি বোঝানো হচ্ছে? সুতা বলতে এখানে পেশির কোষকে সুতা বলা হয়। তাকায় দেখো, পেশি কোষকে বলা হয় পেশি তন্তু। কারণ তোমার আমার সবার চোখে তুমি কোষ বললে যে জিনিসটা কল্পনা করো, যে কোষ হবে দেখতে এইরকম, যার মাঝখানে একটা নিউক্লিয়াস থাকবে, এইদিকে মাইটোকন্ড্রিয়া থাকবে, এইদিকে গলগি বডি থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, তোমার কল্পনায় এইরকম আসে। কিন্তু এইটার সাথে পেশি কলা কিন্তু একটা বড় পার্থক্য। এই যে পেশি কলাগুলো হয় এইরকম লম্বা, সুতার মতো লম্বা। এবং যদি এটা তোমার ঐচ্ছিক পেশি হয়, তাহলে এখানে নিউক্লিয়াস থাকবে 100টার বেশি। এই জিনিসগুলো কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চা এগুলো না বুঝে মুখস্থ করে, বোঝার চেষ্টাও করে না। যেহেতু পেশির কোষগুলো এরকম লম্বা হয়, সুতার মতো হয়, খুব চিকন, সেই জন্য পেশি কোষকে বলা হয় পেশি তন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য পেশি কোষকে বলা হয় পেশি তন্তু। ওকে মাসুদ রানা, তুমি বারবার হাত তুলছো, বলো তো। জি ভাইয়া, মানে বলছিলাম যে আজকের মতো মানে এখন নামাজের টাইমটা দিতেন আর আপনার প্রবলেমটা ভাইয়া সলভ করে দেন, মানে ভালোভাবে শুনতে পারছি না ভাইয়া। আমার প্রবলেম আমি আদৌ সলভ করতে পারবো কিনা আমি আসলে বুঝতেছি না। ঠিক আছে, অনেক সাউন্ড কম। আমি বুঝলাম যে আপনার কান মাশাল্লাহ, আমার কান সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, নামাজের বিরতি আমরা 5 মিনিট পরেই দিব, আমি মনে করে চেষ্টা করছি। তো তাহলে পেশি তন্তু কাকে বলে? কোন ঝামেলা তো আবারও বলতেছি, নামাজের টাইমে তোমরা যেটা করো, আমি যেই টাইমে দেবো সেই টাইমে নামাজের টাইম নিতে হবে। আবারও বলছি, নামাজ নিয়ে এখানে কোনো বাধ্যবাধকতা নেই, কোনো নামাজ করতে 5 মিনিট মিস হবে, 10-15 মিনিট হবে ক্লাসে, সেটা তুমি পরে দেখে নিও, সমস্যা কি? কাউকে তো এখানে বেঁধে রাখি নাই আমি। তো দেশের এক এক জায়গায় এক এক সময় এক এক জায়গায় নামাজ, সবচেয়ে আগে দেশে নামাজ হয়, সবচেয়ে আগে ইফতার হয় কক্সবাজারে, সবচেয়ে শেষে হয় একদম দেশের উত্তরবঙ্গে, মাঝামাঝি হলো ঢাকা। ঠিক আছে, তো এই কার কখন নামাজ, আমি চলে গেলাম, আমি যাব, এই কথাগুলো আজকের পর থেকে কেউ বলবো না। আমরা ঠিক 6টা 50-এ নামাজের বিরতি দিব, 7টা 5 ক্লাস শুরু হবে, এটি সবার জন্য। এরপর এর জন্য 4:30 যাই সে মিলবে সেই সময় নামাজ পড়বে, তার মিলবে না সে পড়বে, মানে সে আগে চলে যাবে। আচ্ছা, তাহলে দেখো পেশি কোষকে আমরা বলছি, পেশি কোষ একদম লম্বা, সেই জন্য এটাকে বলা হচ্ছে পেশি তন্তু। এবং এই পেশিতন্তুতে কিন্তু নিউক্লিয়াস দিকে তাকায়, দেখো নিউক্লিয়াস থেকে সুস্পষ্ট। এখন নিউক্লিয়াস একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে, নিউক্লিয়াস কিন্তু এক বা একাধিক থাকে। আমরা সবাই জানি যে পেশি হয় 3 রকমের, একটা হলো মসৃণ বা অনৈচ্ছিক পেশি, যেটা আমাদের ইচ্ছা অনুসারে নড়ে না, একটা হলো ঐচ্ছিক পেশি, আরেকটা হলো হৃদ পেশি। খুবই গুরুত্বপূর্ণ পার্থক্য, এদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। তুমি যদি ঐচ্ছিক পেশির দিকে তাকাও, ঐচ্ছিক পেশির দিকে তুমি এখানে দেখতে পাচ্ছ একটা নিউক্লিয়াস, কিন্তু বাস্তবে ঐচ্ছিক পেশিতে নিউক্লিয়াস থাকবে 100-র বেশি। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এই জিনিসটি বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো ঐচ্ছিক পেশি নিউক্লিয়াস হলো কয়েকশো, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এটা শুরুতেই পড়াই দিচ্ছি। আর বাকি যে 2টা পেশি, সেগুলাতে একটা করে নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, তোমরা যেহেতু বারবার একই কমপ্লিট করছো, সাউন্ডের সমস্যা, আমি 2 মিনিট পরে এই 2 মিনিট পরে আমাদের ব্রেক দিব। ঠিক আছে, ওকে ভাইয়া, এখনো অনেকগুলা কথাই শুনি না, ব্যাপারটা খুব হতাশাজনক। ঠিক আছে, আমি 2 মিনিটের মধ্যে নামাজের ব্রেক দিব, যাতে তুমি নামাজও করতে পারো, আমরা এই সমস্যার সমাধান করতে পারি। তো যাই হোক, তাহলে আমরা এখানে দেখলাম যে পেশিগুলা কিরকম দেখতে হতে পারে, একদম লম্বা হতে পারে দেখতে, দেখতে হবে অনেক লম্বা, সেজন্য এগুলোকে বলা হবে পেশি তন্তু। এই কথাটাকে আমরা মনে রাখবো। এখন এখানে জাস্ট 2টা জিনিস পড়াই দিচ্ছি। একটা হলো এই যে পেশিতন্তু, আমি দেখো নীল কালার দিয়ে যে আবরণটা এঁকেছি, পেশিতন্তুর বাইরে যে আবরণ, সে আবরণটাকে বলা হয় সার্কোলেমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, পেশিতন্তুর যে বাইরের আবরণ, সে আবরণটাকে বলা হয় সার্কোলেমা। এবং খুবই গুরুত্বপূর্ণ কথা, পেশিতন্তুর ভেতরে যেটা থাকে সেটাকে বলা হয় সাইটোপ্লাজম। তাহলে দেখো, আমরা নর্মালি সাইটোপ্লাজম বলি, পেশিতন্তুর যে সাইটোপ্লাজম, সেটার স্পেশাল নাম হলো সার্কোপ্লাজম। তার মানে এই যে সার্কো,
কথাটা তুমি যেখানে পাবা সার্কো দিয়ে বুঝবা হলো পেশি। তাহলে সার্কো কথাটা আপনি যেখানে পাবেন, সার্কো মানে হলো পেশি, এই জিনিসটুকু বোঝাটা খুবই 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 গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই জিনিসটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সার্কোলেমা, লেমা মানে পর্দা, আর প্লাজম বুঝতে পারছো, ভেতরের সাইটোপ্লাজমকে সার্কোপ্লাজম বলা হয়। ঠিক আছে, একদম লাস্ট তথ্য যেটা পরে আমরা নামাজের বিরতিতে যাবো, সেটা হচ্ছে প্রত্যেকটা পেশিতন্তু, প্রত্যেকটা পেশিতন্তু, এই যে দেখো এটা তো নিজেই সুতার মতো চিকন, এইটাকে যদি আমরা কাটি তাহলে প্রস্থ ছেড়ে দেখা যাবে, যদি এরকম প্রস্থ ছেড়ে তাকাই, ভেতরে আবার অসংখ্য ছোট 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 এরকম সুতা থাকে, যেগুলো সুতার ছোট ভাই। সুতাকে তো আমরা ফাইবার বলি, মাসল ফাইবার। মাসল ফাইবারের ভিতরে যা থাকে সেগুলোকে বলে ফাইব্রিল। ফাইবারের ছোট কি? ফাইব্রিল। এবং সার্কো মানে যেমন পেশি, মায়ো কথাটার অর্থ হলো পেশি। তুমি যেখানে যেখানে মায়ো পাবা, মায়ো মানে পেশি, তো মায়ো ফাইব্রিল বলা হয়। তাহলে পেশি তন্তুর ভেতরে যে সকল ছোট ছোট তন্তু থাকে তাদেরকে বলা হয় মায়ো ফাইব্রিল। তাহলে পেশিগুলো কি দিয়ে তৈরি হয়? এই মায়ো ফাইব্রিল দিয়ে তৈরি হয়। এবং এই মায়ো ফাইব্রিল দুইটা জিনিস দিয়ে তৈরি হয়, একটাকে বলা হয় অ্যাক্টিন, আরেকটাকে বলা হয় মায়োসিন। তো এই অ্যাক্টিন এবং মায়োসিন নিয়ে আমরা নামাজের বিরতির পরে এসে পড়বো। এর মধ্যে আমি চেষ্টা করছি সাউন্ড সমস্যা ঠিক করার, আশা করি ঠিক হয়ে যাবে, আশা করছি। তো তাহলে অ্যাক্টিন এবং মায়োসিন দিয়ে মায়োফাইব্রিল তৈরি হয়, এই মায়োফাইব্রিল থেকে প্রত্যেকটা পেশিতন্তুর ভিতরে। আশা করি পুরো জিনিসটা যতটুকু পড়াইলাম, সার্কো, মায়ো, এই মায়ো এবং কি পড়ালাম, সার্কো, মায়ো, মেসুরাম, আশা করি সবার মনে থাকবে। যেহেতু আমরা ক্লাসের মাঝখানে নামাজের বিরতি দেই প্রতিদিনের মতো, আজকে আমরা একটা দিচ্ছি, তবে যারা ক্লাস করছে কেউই হারিয়ে যাবে না, প্রত্যেকেই ফিরে আসবা। আমরা 7টা থেকে ইনশাল্লাহ আবার পড়া শুরু করবো। সবাই নামাজের একটা ব্রেকে চলে গেলাম, ব্রেক ফর নামাজ। তোমরা যারা নামাজ পড়ো ঠান্ডা মাথায় নামাজ পড়ো। করবো না, আমরা আজকে পড়ায় ফিরে যাবো। জাহিদ, তুমি যেহেতু এইচএসসি 22 স্টুডেন্ট, তোমার জন্য এই চ্যাপ্টারটা তো তোমার সিলেবাসই আছে। তোমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তোমাকে এটা পড়ে এটাকে মোটামুটি হাফিজ হয়ে যেতে হবে, এটার উপরে একদম হেফজ করতে হবে। তো আমি যেখান থেকে পড়াচ্ছিলাম একদম বেসিক থেকে পড়া শুরু করেছি, যে পেশি টিস্যুগুলার, পেশি টিস্যুগুলো কোথা থেকে জন্ম নেয়, মেসোডার্ম থেকে জন্ম নেয়, পেশি টিস্যুর কোষকে কি বলা হয়, পেশি তন্তু বলা হয়। ব্যাপারটা কিন্তু খুবই মজার। ঠিক আছে, এখন এই পেশি তন্তু, এটা তো মানে ম্যাচিউরড কোষ, এই কোষটা জন্ম নেয় যে কোষ থেকে, সেটার নাম হলো মায়োব্লাস্ট। এই যে ব্লাস্ট জাতীয় কথাগুলো তুমি যেখানে পাবা, অর্থাৎ ব্লাস্ট শব্দটা তুমি যেখানে পাবা ভবিষ্যতে, ধরে নিবা যে ব্লাস্ট বলতে এমন একটা কোষকে বোঝানো হচ্ছে যেটা হচ্ছে বাচ্চা কোষ, অপরিণত। আমরা বলি না যে ও এখন ইম্যাচিউর আছে, ওকে মাফ করে দেন, ছোট্ট বাচ্চা। সো ব্লাস্ট বলতে অপরিণত কোষকে বোঝানো হয়। তুমি ভবিষ্যতে যে কোনো জায়গায় পাবা ব্লাস্ট মানে অপরিণত কোষ, যেমন এখানে পাইলে কি মায়োব্লাস্ট। একইভাবে তুমি যখন হাইড্রা অধ্যায় পড়বা, ওখানে পাবা হলো নিডোব্লাস্ট, তাই না? আবার তুমি যখন মানব জীবনের ধারাবাহিকতা এই চ্যাপ্টারটা পড়বা, সেখানে দেখবা যে ব্লাস্ট বলে তো একটা পর্যায়ই আছে মানুষের জীবনে, যে পর্যায়টার নাম হলো ব্লাস্টুলা। সো ব্লাস্টুলা বলে একটা পর্যায় আছে। সো ব্লাস্ট বলতে অপরিণত কোষকে বোঝানো হয়। অপরিণত বলতে যেই কোষটা ভবিষ্যতে কোনো একটা কোষে রূপান্তরিত হবে, এই ধরনের কোষকে বলা হয় ব্লাস্ট। সো পেশি কোষগুলো যেই কোষ থেকে জন্ম নেয় সেই কোষগুলোকে বলা হয় মায়োপ্লাস্ট। এই মায়োব্লাস্ট নামক আদি কোষ রূপান্তরিত হয়েই মূলত আমাদের পেশি টিস্যুর জন্ম দেয়, আমরা যাতে সেইটুকু মনে রাখি। এখন আমরা আগেই বলেছি যে আমাদের পেশি টিস্যুর ভেতরে কিছু তন্তু থাকে যেগুলোকে বলা হয় মায়োফাইব্রিল। মায়ো মানে পেশি। এই মায়োফাইব্রিল দুই ধরনের জিনিস নিয়ে তৈরি হয়, একটাকে বলা হয় অ্যাক্টিন আর একটাকে বলা হয় মায়োসিন। এই অ্যাক্টিন এবং মায়োসিন গুলি কি জাতীয় পদার্থ? প্রোটিন জাতীয় পদার্থ। এই কথাটাও জানতে হবে। তাহলে খুব গুরুত্বপূর্ণ কথা, যে পেশিগুলা দেখো, পেশি তৈরি হয় পেশি তন্তু দিয়ে, পেশি তন্তু তৈরি হয় মায়োফাইব্রিল দিয়ে, মায়োফাইব্রিল তৈরি হয় প্রোটিন দিয়ে। তাহলে কেউ যদি খুব শক্তিশালী পেশিওয়ালা হতে চায়, যাদেরকে তুমি দেখো ওই যে যারা বিগ ফাইট মানে ডাব্লিউডাব্লিউই খেলে, ডাব্লিউডাব্লিউএফ খেলে, বা যারা বক্সিং করে, যাদের পেশি খুব শক্তিশালী, এবং যারা জিম করে, তারা দেখবে যে সবসময় প্রোটিন খায়। কারণ আমাদের পেশির প্রধান উপাদান হচ্ছে তাহলে প্রোটিন। এই প্রোটিন দিয়ে মূলত আমাদের পেশি তৈরি হয়। ঠিক আছে, সো তাহলে প্রোটিন খেতে হবে তুমি যদি পেশি বানাতে চাও। যেমন তোমরা নিশ্চয়ই সবাই মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে চেনো। বাংলাদেশের উদাহরণগুলো দেওয়ার মতো উদাহরণ আমার হাতে নাই। বাংলাদেশের আছে এক সাকিব খান,
যদিও যদিও আমি ওপেন প্ল্যাটফর্মে ক্লাস নিচ্ছি এবং দায়িত্ববোধের জায়গা থেকে আমি সাকিব খানের গালমন্দ করতে পারি না, কিন্তু বাস্তবতা হচ্ছে সাকিব খান সকল মুভিতেই সাকিব খান। ও যদি রাজার অভিনয় করে তাও সাকিব খান, ও যদি রাজার ছেলের অভিনয় করে তাও সাকিব খান, ও যদি ফকিরের অভিনয় করে তাও ওকে সাকিব খানই মনে হয়, মানে সবসময় দেখতে একই রকম লাগে। কিন্তু তুমি যদি ভারতের মুভিগুলোর দিকে তাকাও, যখন আমির খান 60 বছরের বুড়ার চরিত্র অভিনয় করে তখন 60 বছরের বুড়া মতো ওকে দেখায়, যখন সে 25 বছরের ছেলের চরিত্র অভিনয় তখন ওকে 25 বছরের ছেলের মতোই দেখায়। যখন এরকম 25 বছর ছেলের জন্য বডি দরকার হয় তারা তখন এরকম কি খায়, প্রোটিন শেক খায়। তুমি এগুলো দেখবা, তুমি যদি ইউটিউবে সার্চ দিয়ে দেখো দেখবা যে সব প্রোটিন খায়, প্রচুর পরিমাণে প্রোটিন খায়। এই হলো সেই প্রোটিন। তাহলে প্রোটিন গুলো কেন দরকার হয়? ঠিক আছে, এখন দেখো পেশি টিস্যুর প্রায় 75% হলো পানি, অবশিষ্টাংশ হলো কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের মূল উপাদানটাই হলো প্রোটিন। ঠিক আছে, যদিও এই পানি বলতে আসলে বোঝানো হচ্ছে যে প্রত্যেকটা কোষেরই, তো আমরা যে কোষের কথা বলি সেই কোষেরই তো 70% হলো আমাদের পানি। তো মূলত এখানে আসলে সেই কথাটাই বোঝানো হয়েছে। তো পেশি টিস্যু কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গ সঞ্চালনের জন্য দায়ী। আজকে যে আমি হাতটা নড়াইলাম, এই যে হাতটা আমি নড়াচ্ছি, এই যে আমি কলম নড়াচ্ছি, এই যে হাত পা কলম নড়াচ্ছি, এই কলমটা আমি কিন্তু কলম দিয়ে লিখি এভাবে, এই কলমটা কিন্তু নড়ানোর জন্য দায়ী হলো আমাদের হাতের পেশিগুলা। ব্যাপারটা কিন্তু খুবই অসাধারণ। সৃষ্টিকর্তা আসলে যা বানাইছেন এই জিনিসটা মানুষ এখন পর্যন্ত বানাইতে পারলো না। এই যে আমার হাতটা, যদিও দেখা যায় না, আমার মুখের সামনে আনলে দেখা যাবে না, এই যে আঙুলটা আমি নড়াইলাম, তুমি যে নড়াচ্ছ, একদম পুরো কি বলবো, একদম ব্রেন থেকে একটা ইশারা আসতে হচ্ছে যে আঙ্গুলটা নড়াও, এরপরে তারপর ওখানে একটা পেশিগুলা নড়তেছে বলি তুমি আঙ্গুলটা নড়াতে পারছো। ব্যাপারটা খুবই কঠিন, মানে ব্যাপারটা খুবই অসাধারণ, খুবই অদ্ভুত। তো যাই হোক, পেশি সম্পর্কে তাহলে একটা ক্লিয়ার কাট আইডিয়া দিয়ে দিলাম। দেখো এইভাবেই পড়তে হয়, আমি তোমাকে যেভাবে পড়াচ্ছি একদম লাইন টু লাইন ধরে, তুমি যদি আসলে মেডিকেলে চান্স পেতে চাও, যারা মেডিকেলে চান্স পায় তারা আসলে এইভাবে প্রত্যেকটা জিনিস ধরে ধরেই পড়ে। সো আশা করি তুমি খেয়াল করতে পারছো এইখানে। তাহলে ভাইয়া খুব ভালো ক্লাস করে। ভাইয়া খুব ভালো ক্লাস করে মানে কি, দেখতে পারো যে ভাইয়া খুব ভালো ক্লাস করায়। করে বলতে আমি ক্লাস কিভাবে করি সেটা তুমি কিভাবে দেখলা? ফাতিহানু কমেন্ট করেছে। ওকে, সৌরভ মন্ডল কমেন্ট করেছে বডি ট্রান্সফরমেশন। হ্যাঁ, বডি ট্রান্সফরমেশন লিখে তুমি যদি ইউটিউবে সার্চ দাও তাহলে অনেকগুলো ভিডিও পাবা। ঠিক আছে, এখানে দেলোয়ার হোসেন বলেছো ঠাকুরগাঁ থেকে ক্লাস করছে, খুবই ভালো। ঠিক আছে, আহমেদ ইফতেখার বলেছে প্রোটিন খেতে হবে, খুব ভালো, প্রোটিন খেতে হবে। প্রোটিন কোথায় পাওয়া যায়? সবচেয়ে ভালো প্রোটিন পাওয়া যায়, সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় হলো ডিমের মধ্যে, ডিমের সাদা অংশ অ্যালবুমিন। এটাকে বলা হয় 100% প্রোটিন। অর্থাৎ তুমি যদি 100 গ্রাম অ্যালবুমিন খাও তাহলে বলা হয় যে এই 100 গ্রাম অ্যালবুমিনই তোমার শরীরের কাজে লাগবে, মানে এত বেশি এটা কনভার্ট হয় তোমার শরীরের জন্য। আর তুমি যদি গরুর মাংস খাও, তুমি যদি মুরগির মাংস খাও, এগুলো খুব ভালো প্রোটিন, বাট এর চেয়েও ভালো প্রোটিন হলো ডিমের সাদা। সো তোমরা সবাই বাহুবলী মুভিটা আশা করি দেখেছো, না দেখলেও নামটা জানো। বাহুবলীতে একটা খুব বিখ্যাত অভিনেতা ছিল, মানে যে বাহুবলী নায়ক চরিত্রে অভিনয় করেছে সে হলো প্রভাস। বলা হতো প্রভাস যখন তার বডি বানায় তখন সে দিনে 40টা করে ডিমের সাদা অংশ খাইতো, প্রত্যেক দিন 40টা ডিম। ব্যাপারটা শুনতে তোমার কাছে যেমনই লাগুক এইটাই সত্য, ও সারাদিনে 40টা ডিমের সাদা অংশ স্ম্যাশ করে খেতে থাকতো, যার ফলে আজকে ওই বডি সে ডেভেলপ করেছে। যদিও এর আগে থেকেই ওর বডি ভালো ছিল, কিন্তু বাহুবলীতে, বাহুর যেহেতু নাম বাহুবলী, বাহু তো অনেক বেশি বল দরকার হবে, সেজন্য বাহুটাকে অনেক বেশি পাওয়ারফুল বানানোর জন্য তাকে এরকম খেতে হয়েছে। তো যাদের মনে এরকম যাদের ইচ্ছা আছে ভবিষ্যতে তুমি বডি বিল্ড করবা, খুবই গুরুত্বপূর্ণ হলো তুমি ডিম খাবা, ডিমের সাদা অংশ খাবা, দ্যাট উইল বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া। রাকিব সুলতান রাফি, ড্যাজলিন তাহসিন ওর চোখ দিয়ে চোখ উল্টে গেছে এই কথা শুনে। ঠিক আছে, মেয়েরাও কিন্তু অনেকে বডি বিল্ড করে এবং খুব, ফেসবুকে তো একটা খুব ছোট্ট বাচ্চা আছে যার খুব ছোট্টবেলা থেকে অনেক ভালো বডি, যে ছোট্ট বয়স 5 থেকে 6 বছর বাবাকে ট্রেন করে। যাই হোক, পেশির প্রকারভেদ, পেশি হলো 3 প্রকার, আমরা সবাই জানি। একটাকে বলে মসৃণ, যেটা আমাদের কন্ট্রোলে নেই মানে অনৈচ্ছিক, একটাকে বলে হৃৎপেশি মানে হার্ট, একটাকে বলে রৈখিক বা ঐচ্ছিক পেশি। তো এখানে দেখো 3 ধরনের পেশি সম্পর্কে বলা হয়েছে। আমি তোমাদেরকে 1 নম্বরেই পড়াবো হলো ঐচ্ছিক পেশি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে এটাই সবার আগে পড়তে বলবো আমি, কারণ এটা বোঝাটা খুবই সহজ, কারণ এটা তোমার ইচ্ছা অনুসারে পরিচালিত হচ্ছে। তাকায় দেখো কয়টা নাম, দেখো পেশি একটা, নাম কয়টা? ঐচ্ছিক পেশি, চিহ্নিত পেশি, রৈখিক পেশি, কঙ্কাল পেশি, স্ট্রিয়াটেড মাসল, ভলান্টারি মাসল। পেশি একটা, নাম 6টা। পরীক্ষায় যে কোনো একটা নাম দিয়েই পরীক্ষা প্রশ্ন আসবে, তোমাকে চিনতে পারতে হবে। চিনতে পারাটা আহামরি কঠিন কিছু না। ঐচ্ছিক মানে ইচ্ছা অনুসারে পরিচালিত করা যায়, রৈখিক মানে রেখাঙ্কিত করা আছে, এই যে রেখা, দেখো রেখা, বিভিন্ন রকম রেখা, তাই না? তো রৈখিক মানেই চিহ্নিত, যেটাকে চিহ্ন দেওয়া আছে। এটা যেহেতু কঙ্কাল মানে আমাদের হাড় হাড্ডির গায়ে লাগানো থাকে, সেজন্য এটাকে কঙ্কাল পেশি বলে। স্ট্রিয়াটেড
রৈখিকের বা রৈখিকের ইংলিশ হলো স্ট্রিয়াটেড, ঐচ্ছিকের ইংলিশ হলো ভলান্টারি। সো প্রত্যেকটা বাংলা ইংলিশ মিলাই তোমাকে 6টা নামই মনে রাখতে হবে। ঠিক আছে, ওকে। সিন শিন জোয়া রিমশি, খুবই সুন্দর নাম। সিন সিন জোয়া রিমশি কি বাংলাদেশি কিনা? তুমি কি বাংলাদেশে নাকি ওমান থেকে ক্লাস করছো? আমি যখন বিভিন্ন জায়গায় ক্লাস নিতাম তখন অনেকে যারা সৌদি আরব বা ওমান প্রবাসী, যে সকল ওমান প্রবাসী বাংলাদেশি, তারাও কিন্তু বাংলাদেশ মেডিকেল ভর্তি পরীক্ষা অংশ নেয়, বাংলাদেশের মেডিকেল ভর্তি পরীক্ষাগুলোতে অংশ নেয় এবং তারা চান্স পেতে চায় এবং তারা চান্স পায়, অনেকেই চান্স পায়। আমরা ঢাকা মেডিকেল কলেজে প্রত্যেক ব্যাচেই দেখা যায় যে এরকম সৌদি আরব থেকে আসে বা ওমান থেকে আসে কেউ না কেউ চান্স পায়। এমন কিন্তু না, তাদের জন্য আলাদা কোটা, তারা কিন্তু তোমাদের মতোই এই পড়াগুলো পড়েই তারা চান্স পায়। ঠিক আছে, সো সিন সিন জোয়ার ইংশি, তুমি কি ওমান প্রবাসী এমন কেউ কিনা? ঠিক আছে। ও, আপনার পড়া খুবই ভালো বুঝি ভাইয়া, কথার এন্ড পাই না, কি বললো কে জানে। বিহেভ লোকে কমেন্ট করেছে কি কথা ভাইয়া, আপনাদের অ্যাপে শুধু এমসিকিউ প্যাকেজ কিনতে কি লাইভ এক্সাম দেওয়া যায়? হ্যাঁ 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 দেওয়া যায়, এমসিকিউ প্যাকেজ কিনতে লাইভ এক্সাম দেওয়া যায়। আচ্ছা, তো যাই হোক, স্ট্রিয়াটেড বা ভলান্টারি মাসল গুলো কিভাবে, ভলান্টারি মাসল গুলো কিভাবে কাজ করে, তাকায় দেখো দেখতে কেমন হয়, তোমাকে ব্রেনের মধ্যে এই ছবিটা সেট করতে হবে, দেখতে তারা কেমন হয়। তাকিয়ে দেখো, তারা দেখতে হয় এই রকম। এই জিনিসটাকে কি বলা হয় সহজ বাংলা? এটাকে বলা হয় দেখো টিউব, তাই না? পাইপের মতো। পাইপের ইংলিশ কি? নল। তাহলে তারা দেখতে হলো নলাকার বা সিলিন্ড্রিকাল। খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ যা পড়াচ্ছে। সিলিন্ড্রিকাল, দেখো একটা কোষ 1 থেকে 4 সেন্টিমিটার লম্বা, তার মানে তাকায় দেখো তুমি 1 সেন্টিমিটার চোখে দেখতে পারবা, কিন্তু এই কোষগুলা চোখে দেখা যায় কিন্তু এত চিকন, এই জন্য তুমি চোখে দেখতে পাবা না, কারণ দেখো 10 থেকে 40 মাইক্রোমিটার ব্যাস বিশিষ্ট। সো ব্যাসটাই আসলে তোমার চোখটাকে কষ্ট দিবে, কারণ এত চিকন ব্যাস যে তুমি এটাকে দেখতে পাবা না। চুলের চেয়েও হাজার হাজার ভাগ চিকন। সো অনেক চুলের চেয়েও বেশ চিকন। সো যে এদিকে দেখা একটু কষ্ট, সেই জন্য তারপরে তুমি দেখতে পাবা না তা না, দেখতে পাবা, মাইক্রোস্কোপে লাগাই দিলেই দেখতে পাবা। তো লম্বা হয় কিন্তু অনেক চিকন হয়, সেই জন্য এগুলোকে কি বলা হয়? সূক্ষ্ম তন্তুর মতো দেখায়, সেই জন্য এগুলোকে পেশিতন্তু বা মাসল ফাইবার বলা হয়। আশা করি বুঝতে পারলাম, আশা করি মনে থাকবে। এবং আমরা যে মাংস খাই, মনে করো আজকে আমি দুপুরে মুরগির মাংস খাইছি, তারপরে দেখো তোমরা কেন জানি মাছকে কিন্তু আমরা মাংস বলি না, কিন্তু আমরা যে মাছ খাই, বাস্তবতা হচ্ছে আমরা কিন্তু মাছেরও মাংস খাই। আমরা কিন্তু বলি মাছ মাংস, বাট খুব মজার কথা, সেটা তুমি যে মাছগুলা খাও, ইলিশ মাছ খাও, বোয়াল মাছ খাও, যেই মাছ খাও, তুমি কিন্তু অ্যাকচুয়ালি মাছের মাংসটাই খাচ্ছ। সো মাছের ঐচ্ছিক পেশিগুলোই কিন্তু আমরা খাই এবং ঐচ্ছিক পেশিগুলোকে আমরা মাংস বলি। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে মাংস বলা হয় কোনগুলাকে? উত্তর ঐচ্ছিক পেশি। ঠিক আছে, ওকে। এখন দেখো এই তন্তুগুলো যেহেতু এরা খুবই চিকন, এরা কিন্তু খুব দুর্বল, এরা একা একা থাকে না, সেজন্য তারা গুচ্ছবদ্ধ থাকে। এবং যেহেতু এরা গুচ্ছবদ্ধ থাকে, এই গুচ্ছকে বলা হয় ফেসিকুলাস। খুবই সহজ কথা, ব্যাপারটা আহামরি কোনো কিছুই না। এই গুচ্ছকে বলা হয় ফেসিকুলাস। আমরা যাতে এই কথাটা মনে রাখি, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন এই ফেসিকুলাস যে একটা গুচ্ছ, এই গুচ্ছের চারপাশে একটা আবরণ থাকে, যে আবরণটাকে বলা হয় পেরিমাইসিয়াম। খুবই কথা, গুরুত্বপূর্ণ কথা, এই আবরণটাকে বলা হয় পেরিমাইসিয়াম। এগুলো মনে রাখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই দেখো, আমি তো মনে রাখি প এবং ফ, তাহলে ফেসিকুলাসের আবরণ তৈরি করে কে? প, মানে পেরিমাইসিয়াম। এখন ব্যাপারটা বোঝানোর জন্য এইভাবে তোমাকে বোঝানো দিতে পারি। এই হলো পেশিতন্তু। মনে করো এখানে আমি 6 থেকে 7টা আঁকলাম, কিন্তু বুঝাইলাম যে এখানে একটা দ্বারা 1000 আছে, তো 7000 পেশিতন্তু মিলায় একটা গুচ্ছ হবে। এই গুচ্ছটাকেই বলা হবে ফেসিকুলাস। আর এর চারপাশে যে আবরণ, সে আবরণটাকে বলা হবে পেরিমাইসিয়াম। এখন এইটা একটা ফেসিকুলাস, এইটা আরেকটা ফেসিকুলাস, এইটা আরেকটা ফেসিকুলাস, এইটা আরেকটা ফেসিকুলাস। অনেকগুলো ফেসিকুলাস মিলিত হয়ে এইভাবে আরেকটা গুচ্ছ তৈরি করে। তার মানে আলটিমেটলি ফেসিকুলাস গুলো মিলিত হয়ে এইভাবে আরেকটা বড় গুচ্ছ তৈরি করে। এই গুচ্ছটাকে আবার ঢেকে রাখে এপিমাইসিয়াম। তো জিনিসটা কিন্তু অতটা কঠিনও না, আবার খুব একটা সহজও না। তো ফেসিকুলাস গুলোর গুচ্ছ, ফেসিকুলাসের গুচ্ছকে ঢেকে রাখে কে? এপিমাইসিয়াম। সো যারা বুঝলা কিনা আমি জানি না, বাট আশা করি বুঝতে পারবে যে এপিমাইসিয়ামটা সবচেয়ে বড়, তারপরেই পেরিমাইসিয়াম, তারপরেই প্রত্যেকটা পেশিতন্ত্র আবরণকে বলা হয় সার্কোলেমা। সো এই জিনিসটা কিন্তু বেশিরভাগ বাচ্চা কাচ্চাই বুঝে না। তুমি যদি ক্লাসটা করে থাকো আশা করি বুঝবা, সবচেয়ে বড় এপিমাইসিয়াম, তারপরে পেরিমাইসিয়াম, তারপরে সার্কোলেমা। সার্কোলেমা হলো একটা পেশিতন্ত্র আবরণ, এইটা হলো সার্কোলেমা, গোলাপিটা। লালটা হলো পেরিমাইসিয়াম, আর কমলাটা হলো
এপিমাইসিয়া। হোপফুলি এটা আশা করি আজকের পর থেকে সবাই পারবা। ঠিক আছে, এখানে দেখো তাহলে সার্কোলেমাটা কি, একটা পেশিতন্তুর আবরণ, প্রতিটি পেশিতন্তু সার্কোলেমা নামক আবরণ দ্বারা আবৃত থাকে। এখন দেখো আমি আগেই পড়াইছি, দেখি কে বলতে পারবে। এখানে মাহিম হাত তুলেছো, মাহিম বলো তো ভাই কি জানতে চাও? ভাই এটা আগেরই হাত তোলা। আচ্ছা তুমি বলো যে সার্কোলেমাতে, তুমি বলো তো একটা পেশিতন্তুতে, একটা ঐচ্ছিক পেশিতন্তুতে কয়টা নিউক্লিয়াস থাকে? ভাইয়া 100-র বেশি। সাবাস, 100-র বেশি, সাবাস সাবাস। ওকে সাইফ বলো কি জানতে চাও? allow a participant to unmute themselves. Yes, সাইফ বলো কি জানতে চাও? সাইফ, আরে তুমি তো আনমিউট করো না নিজেকে, হাত তুলে বসে আছো, বলো। কথা বলতেছো, দেখছো? বলো এবার, বলো সাইফ বলো। তুমি কিন্তু 1 মিনিট নষ্ট করলা সাইফ। আচ্ছা ফাইন। সো আমরা দেখবো যে তাহলে কয়েকশো গোল বা ডিম্বাকার নিউক্লিয়াস দেখা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। এবং প্রত্যেকটা পেশি কোষের ভেতরে কি পাওয়া যায়? মায়োফাইব্রিল পাওয়া যায়। মায়োফাইব্রিল গুলোকে বলা হয় অ্যাক্টিন এবং মায়োসিন। মায়োসিন গুলো এই দুটো কি জিনিস? এই দুটো হলো প্রোটিন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো অনুবীক্ষণ যন্ত্রের নিচে এইসব উপতন্তু, এই যে মায়োফাইব্রিল গুলোকে বলা হয় উপতন্তু, এই উপতন্তু গুলার জন্য সমস্ত দেহ জুড়ে, এই পেশি কোষের সমস্ত দেহ জুড়ে এদেরকে অনুপ্রস্থ রেখা দেখা যায়। রেখাটা কিন্তু অনুদৈর্ঘ্য রেখা না, অনুপ্রস্থ রেখা। এই রেখাটার জন্যই এগুলাকে বলা হয় রৈখিক পেশি বা চিহ্নিত পেশি। এখন তুমি এই জিনিসটা আসলে তোমাদের বোঝা খুবই কঠিন, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের মতো বয়সে যখন আমি ছিলাম আমি কিন্তু এটা বুঝতাম না। সেই জন্য আমি তোমাদেরকে একটা ছবি দেখাই দিচ্ছি, তাহলেই তুমি কিন্তু পুরোপুরি জিনিসটা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে কেমন, কেন এটাকে রৈখিক পেশি বলা হয়, কেন এটাকে চিহ্নিত পেশি বলা হয়। তো যে ছবিতে আসলে কেন কেন এরকম দেখায়, ছবিতে দেখতে কেমন লাগে আমি তোমাকে খেয়াল করিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি একটা ছবি ডাউনলোড করি। কোন ছবিটা বড় করে দেখানো যাবে? ফাইন, এই ছবিটা। ওকে ঠিক আছে, তোমরা আশা করি এখনই সবাই দেখতে পাবো, আশা করি সবাই দেখতে পাচ্ছ। ফাইন, তো এখানে তাকায় দেখো, এখানে সুন্দর করে বলা আছে, তুমি যদি দেখো, এই যে দেখো এটা হলো স্ট্রেট মাসল। দেখো তো জায়গায় জায়গায় এরকম দাগ আছে, দেখতে পাচ্ছ? জায়গায় জায়গায় এরকম দাগ আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। রিম্পি দেখতে পাচ্ছ না? জি ভাইয়া। দেখছো এই যে নিউক্লিয়াস গুলো কিন্তু বাইরের দিকে, দেখতে পাচ্ছ? নিউক্লিয়াস গুলো মনে হচ্ছে কোষ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, তাই না? স্ট্রেটেড মাসলে। একইভাবে দেখো কার্ডিয়াক মাসলে তাকায় দেখো, দাগ আছে, এরও কিন্তু দাগ আছে, দেখতে পাচ্ছ? জি ভাইয়া। এবং কার্ডিয়াক মাসল এবং স্টেরয়েড মাসল মানে হৃদপেশি এবং তোমার ঐচ্ছিক পেশি, দুইটা দেখতে দেখো তো একই রকম না? জি ভাইয়া। পার্থক্য কি ছবি দেখে বলো তো? ওই যে হৃদপেশিতে মাঝে মাঝে ফাঁকা গহ্বরের মতো দেখা যাচ্ছে। ও ফাইন। আর তাকায় দেখো তো, এখানে ফাঁকা গহ্বর, আর এখানে একে অপরের ডালপালা দিয়ে শাখা দিয়ে জড়িত না? জি ভাইয়া। ফাইন। এবং এখানে দেখো এখানকার কোষগুলা, এখানকার কার্ডিয়াক কোষগুলা মাঝামাঝি, অনেকগুলাতে অনেক জায়গাতে কি আছে একদম মাঝামাঝি, তাই না? আর স্মুথ মাসলে দেখো তো কোনো ধরনের দাগ আছে? স্মুথ এখানে, এখানে কোনো দাগ আছে? উপরেরটাতে কোনো দাগ আছে? না না, কোনো দাগ নাই। সো ঠিক আছে, তাহলে এই এবং এগুলো দেখো তো দেখতে কেমন? দেখতে এইরকম। এটা এটা হলো টিউবের মতো, তাই না? আর উপরেরটা দেখতে কিসের মতো? কলার মতো অনেকটা, তাই তো? আচ্ছা, তো তাহলে কলার মতো, এটা মনে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ, এই জিনিসটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। তো আমি তোমাদেরকে ছবি দেখাই দিলাম, এই ছবিটা ব্রেনের মধ্যে সেট করে রাখবা। যদি এই ছবিটা ব্রেনের মধ্যে রাখা যায় তাহলে কিন্তু এই পার্থক্যটা পুরোপুরি পারবা, এই পার্থক্যটা আমি পড়াই দিব। তো আমাদের শরীরে 3 ধরনের পেশি থাকে, একটাকে বলা হয় ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশি। এই ঐচ্ছিক পেশি বা রৈখিক পেশিতে কয়েকশো নিউক্লিয়াস থাকে। এই ঐচ্ছিক পেশিগুলা দীর্ঘ এবং নলাকার, কোষগুলা দেখতে, কোনো শাখা কিন্তু নাই, একটু আগে কিন্তু চেক করে দেখলে যে কোনো শাখা ছিল না। রেখা, অনুপ্রস্থ রেখা কি থাকে? অনৈচ্ছিক পেশির এ ধরনের কোনো রেখাই থাকে না।
হৃৎপেশির কিন্তু এই রেখাগুলো থাকে, অস্পষ্ট ভাবে থাকে, যদিও ছবিতে তুমি খুব স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ, কিন্তু আমি বলতে পারি যে অতটা স্পষ্ট না, যতটা স্পষ্ট কিনা এই জায়গায়, যতটা স্পষ্ট এই দাগটা, এই তুলনায় কিন্তু এটা একটু কম স্পষ্ট। ঠিক আছে, অস্পষ্ট ভাবে দাগ থাকে। মসৃণ পেশির কিন্তু কোনো ধরনের এরকম দাগ থাকে না। এর নিউক্লিয়াস কয়েকশো, এর নিউক্লিয়াস একটা কেন্দ্রে, এরও নিউক্লিয়াস থাকে। ওই হৃৎপেশিরও নিউক্লিয়াস থাকে কয়টা? একটা। ওকে ফাইন, তাহলে এই মেইন পার্থক্যটা, এই দুইটা কোষে দেখো নলাকার, হৃৎপেশি এবং আমাদের ঐচ্ছিক পেশি নলাকার, কিন্তু এই পেশিগুলা মাকু আকৃতি। অনৈচ্ছিক পেশি আমাদের মাকু আকৃতির, এই যে কলার মতো, কলার আকৃতিটা কিন্তু মাকু আকৃতি। তোমরা যদি না জেনে থাকো তাহলে তোমাদেরকে জানিয়ে দিই, আমরা যে কলা খাই সে কলার আকৃতিটাকে বলা হয় মাকু আকৃতি। মাকু আকৃতির সহজ সংজ্ঞা হলো উপরে চিকন, মাঝে মোটা, নিচে চিকন, দিস ইজ কল্ড মাকু আকৃতি। তাহলে কোনগুলা মাকু আকৃতি? অনৈচ্ছিক। তাহলে অনৈচ্ছিক পেশি হলো মাকু আকৃতির। সো এইটুকু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম ইনশাল্লাহ। এখন ঐচ্ছিক পেশি সম্পর্কে তাহলে আর কি কি জানবা? ঐচ্ছিক পেশি কোথায় কোথায় পাওয়া যায়? তোমরা জানো যে আমার মধ্যে একজন সুপ্ত ওয়াজকারীর প্রতিভা লুকিয়ে আছে। কোনো কারণে যদি আমি ডাক্তার হতে না পারতাম তাহলে আমি আজকে হয়তো দেখা যেত যে ওয়াজ, তোমাদের এখন যেখানে ক্লাস নিচ্ছি এখানে পড়াচ্ছি, কিন্তু তোমরা জানো যে আমি হাটে, তখন হয়তো আমি হাটে বাজারে ওয়াজ করে বেড়াতাম। আজকে তোমরা আজহারি হুজুরের ওয়াজ শোনো, তখন হয়তো আমি আরো বেশি জনপ্রিয়তা অর্জন করতে পারতাম, মানুষ আমার ওয়াজ শুনতো। তো যাই হোক, এটা আমি যখন পড়াইতাম, তখন আমি যখন ক্লাসে পড়াই তখন আমি ওয়াজ করেই পড়াইতাম, কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। সো কালকে হাসরের ময়দানে তুমি যখন যাবা, এখন এটা তো এক একজনের এক এক রকম, মুসলমানদের জন্য হাসরের ময়দান এক একজনের জন্য এক এক রকম। হাসরের ময়দানে বলো তো, এই তিনটা পেশির মধ্যে অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি এবং ঐচ্ছিক পেশি, কোন পেশিটার জবাবদিহিতা করা হবে? হাসরের ময়দানে কোন কোন পেশির জবাবদিহিতা করা হবে? সবিতা বলো, সবিতা। স্যার আমার কাছে মনে হয় যে ঐচ্ছিক পেশির এবং অনৈচ্ছিক পেশির। ঐচ্ছিক পেশির এবং অনৈচ্ছিক পেশির, আচ্ছা তোমার কাছে এটা মনে হয়। আমানির কি মনে হয়? আমানি? জি ভাইয়া, ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি, ঠিক আছে। আনিকা শর্মিলার কি মনে হয়? ভাইয়া ঐচ্ছিক পেশি। কেন ঐচ্ছিক পেশি কেন? আমাদের হাতের উপরেই নিয়ন্ত্রিত, ওটা মধ্যে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে না, আমরাই নিয়ন্ত্রণ। ও ফাইন। সো এটাই অ্যাকচুয়ালি ব্যাখ্যা। কালকে হাসরের ময়দানে তোমাকে যেই পেশিগুলার হিসাব নেওয়া হবে সেইগুলা হলো ঐচ্ছিক পেশি। বলা হয়েছে তোমার জিহ্বা দিয়ে কোনো ব্যক্তি যদি কষ্ট পায় তাহলে তোমার ওইটার হিসাব নেওয়া হবে। তুমি তোমার জিহ্বা দিয়ে কি কি কথা বলেছো সেইটার হিসাব নেওয়া হবে। তুমি তোমার গলা দিয়ে কি কি পান করেছো, কোন কোন হারাম খাবার খেয়েছো। তাহলে যেই সকল জায়গায় ঐচ্ছিক পেশি আছে সেইগুলার হিসাব নেওয়া হবে। তুমি তোমার এই হাত দিয়ে কি কি খারাপ কাজ করেছো সেইগুলার হিসাব হবে, কারণ এইগুলা নিয়ন্ত্রণ করতে পারো তুমি। আর ওই অনৈচ্ছিক পেশি এবং হৃৎপেশি এইগুলা নিয়ন্ত্রণ করে কে? সৃষ্টিকর্তা। ওইগুলা তোমার কন্ট্রোলে নাই। তো কালকে হাসরের ময়দানে যে সকল পেশির হিসাব নেওয়া হবে সেইগুলা হলো তোমার চোখ। এই চোখ দিয়ে তুমি কি কি খারাপ জিনিস দেখেছো, এই জিনিসটা তো তোমার দুই পাশে দুই ফেরেশতা লিখে রাখছে। তোমার সকল গতিবিধি যেমন ফোনে কোন কোন ওয়েবসাইটে যাচ্ছ এইগুলা যেমন চীনের, তুমি যদি শাওমি ফোন ব্যবহার করো তাহলে শাওমি কোম্পানি এগুলো লিখে রাখতেছে। তুমি যদি OnePlus ফোন ব্যবহার করো, তুমি যদি অপ্পো ফোন ব্যবহার করো, এরা কিন্তু সবকিছু ট্র্যাক করে। চাইনিজ গুলা কিন্তু খুব 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 খারাপ। এই বেটাদেরকে কোনোদিন বিশ্বাস করবে না, এরা তোমাকে জিম্মি করে ফেলবে। ভবিষ্যতে তুমি যদি মনে করো দেশে প্রেসিডেন্ট হতে যাও, তখন দেখা যাবে যে চায়না থেকে লোক পাঠিয়ে দিয়ে বলবে যে স্যার আপনি আজকে বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন, আমাদের কাছে কিন্তু আপনার গত 20 বছরে আপনি কোন কোন ওয়েবসাইটে গেছেন সবকিছু ডাটা আছে। এখন আমাদের সাথে একটা চুক্তি করেন, ভবিষ্যৎ
না হলে কিন্তু আপনার এগুলো সব ফাঁস করে দিব। আর একবার ফাঁস করে দিলে আপনার প্রেসিডেন্ট হওয়া গেল, তখন এই প্রেসিডেন্ট চায়নার হাতের পুতুল হয়ে যাবে। আমরা নিজেদের প্রাইভেসি এই সকল ফোন ব্যবহার করে মানুষকে তুলে দিয়েছি। সো এই চোখ, এই জিহবা দিয়ে তুমি কাকে কোন খারাপ কথা বলেছো, কার কোন গীবত করেছো। গলবিল, এই গলবিল, গলবিল কোন জিনিসটা? জিহ্বার পেছনের এই জিনিসটা। এই গলবিল দিয়ে তুমি কি কি হারাম খাবার খেয়েছো, যে জিনিসটা খেতে মানা করা আছে ধর্মে, সেইটা যে তুমি খেয়েছো। ঠিক আছে, তো এইগুলার হিসাব নেওয়া হবে। এবং শুধু এইগুলাই কিন্তু না, আমাদের কঙ্কাল, আমাদের বড় বড় অস্থিতে দেখো তুমি পা দিয়ে কাকে লাথি মেরেছো, হাত দিয়ে কাকে চর মেরেছো, এই জিনিসগুলোর হিসাব নেওয়া হবে। হিসাব নেওয়া হবে না হৃৎপেশির, হিসাব নেওয়া হবে না অনৈচ্ছিক পেশির। তো বোঝার জন্য, বোঝার সুবিধার জন্য, তাহলে চোখ, জিহ্বা, গলবিল এইগুলো কিন্তু আমাদের ঐচ্ছিক পেশি। দেখো চোখ আমি ইচ্ছা মতো নড়াতে পারি, জিহ্বা দিয়ে আমি ইচ্ছা মতো কথা বলতে পারি, গলবিল দিয়ে ইচ্ছা মতো ঢোক গিলতে পারি। ঠিক আছে, যাই হোক, এটা জাস্ট বোঝাবার জন্য বললাম। তবে জিনিসটা তোমার চিন্তার উদ্রেক করলে ভালো। তাহলে কোথায় কোথায় থাকে? অস্থির গায়ে থাকে এবং উদর গাত্র। ঐচ্ছিক পেশির অবস্থান বলা হয়েছে উদর গাত্র। উদর গাত্র কোনটা ভাইয়া? উদর মানে পেট, পেটের উপরের অংশটুকু। এই যে পেট, যেই পেটে 6 প্যাক বানানো হয়, 8 প্যাক বানানো হয়, নায়কদের যে পেট গুলা তোমরা দেখো, আর বাংলাদেশি মানুষের পেট যদি দেখো তাহলে দেখবা যে একটা মোটামুটি এইরকম একটা পেট, ওই যে মোটামুটি ফোলা। ওই পেটটারই কথা বলা হচ্ছে, পেটের ভিতরের না। সো পেটটা এরকম উঁচু থাকে, আর নায়কদের পেট তুমি যদি দেখো তাহলে দেখবে একদম এরকম স্ট্রেট। তো যাই হোক, এই সেই এটাকে বলে উদর গাত্র, পেটের উপরে অ্যাবডোমিনাল ওয়াল। তো যাই হোক, ঠিক আছে, যারা যারা প্রথমবার মতো আমার ওয়াজ শুনলা, কেউ কমেন্টে মারহাবা না লিখে যাবা না। ঠিক আছে ভাইয়া, আমি আপনার ক্লাস অগাস্ট ব্যাচ স্টুডেন্ট, আমি ইংলিশ ভার্সনে পড়ি, তাই বলেছিলাম ভাইয়া আমি এখন লাইভে ওয়াজ শুনি না, আজ শুনলাম। বন্ধুরা মাঝে মাঝে চেটে যায়, আই এম সরি, গালি গালি দিয়ে থাকলে মাফ করে দে ভাই, ক্লাসে জয়েন করি ওয়াজ শুনে মজা পাইছি। আচ্ছা, ও ক্লাসে জয়েন করে ওয়াজ শুনে মজা পেয়েছে, ঠিক আছে। সো তাহলে পেটের উদর গাত্র বলতে কি বোঝানো আমি কিন্তু তোমাদেরকে পড়িয়ে দিলাম। এখন তাহলে এই যে পেশিগুলা, এইগুলার সংকোচন প্রসারণ ক্ষমতা দ্রুত এবং খুব শক্তিশালী। ঠিক আছে, খুবই দ্রুত এগুলো। আচ্ছা, তাহলে দেখো হাত এবং পায়ের, আমাদের পুরো বডিটাই মূলত আসলে, পুরো বডিটাই আসলে ঐচ্ছিক পেশি। ঠিক আছে, রৈখিক পেশির অপর নাম হলো ঐচ্ছিক পেশি, কারণ এটা আমাদের ইচ্ছা অনুসারে নিয়ন্ত্রিত হয়। এখন এই ঐচ্ছিক পেশিগুলো কয় ধরনের হয় সেটা কিন্তু অনেক বাচ্চা কাচ্চাই পারে না, সেটাই আমি তোমাদেরকে এখন পড়াবো। দেখো, একটাকে বলা হয় ফ্লেক্সর পেশি, একটাকে বলে এক্সটেনসর। এগুলো আহামরি কিছু না, তোমরা আমার কথা 2 মিনিট শুনলেই এটা বুঝতে পারবা। একটাকে বলে অ্যাবডাক্টর, একটাকে বলে অ্যাডাক্টর, একটাকে বলে ডিপ্রেসর পেশি, আরেকটাকে বলে লিভেটর, আরেকটাকে বলে রোটেটর। এত কিছু টরের মধ্যে কিভাবে ব্রেন কাজ করবে? ছোট ভাই ও বোনেরা, এত পেরেশান হওয়ার দরকার নাই, বিসমিল্লাহ বলে শুরু করো, দেখবা ব্রেনের মধ্যে ব্যাপারটা সহজ হয়ে গেছে। রোটেটর শব্দটা মানে কি? তোমরা রোটেশন শব্দটা শুনেছো কিনা আমি জানি না। রোটেশন, তবে একটা বিষয় আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে ওয়াজ, একদম শুদ্ধ ভাষায় ওয়াজ করাটা খুব কঠিন। মানে শুধু একদম পিওর শুদ্ধ ভাষা, যে ভাষায় আমি কথা বলতেছি সেই ভাষায় ওয়াজ করাটা একটু কঠিন। ওয়াজ করতে গেলে একটু ব্যাপারটাকে একটু আঞ্চলিকতা টান দিতে হয়, না হলে কেন যেন ওয়াজ আমি করতে পারতেছি না, এটা কোনো সমস্যা কিনা যায় না। সে যাই হোক, রোটেশন শব্দের অর্থ হলো ঘোরানো। ঠিক আছে, আবর্তন। আমরা ফিজিক্সে তুমি আবর্তন সম্পর্কে পড়ো, তাহলে যেই পেশি ঘুরতে সাহায্য করে তোমাদেরকে সেটাকে বলা হয় রোটেটর পেশি। এরকমই একটা পেশির নাম হলো পাইরিফর্মিস, যেটা ফিমারের ঘূর্ণনে সাহায্য করে। এখন তুমি বলবা যে ভাই এই জিনিস আমি কিভাবে মনে রাখবো? এই জিনিস মনে রাখার জন্য একমাত্র উপায় হচ্ছে যে এই জিনিস মনে রাখার একমাত্র উপায় হচ্ছে যে তোমাকে এটা মুখস্থ করতে হবে। তবে 2 নম্বর উপায় হচ্ছে আমি তোমাকে জাস্ট একটা ছবি দেখাইতে পারি, যেই ছবি দেখলে তোমার পাইরিফর্মিস মাসল সম্পর্কে একটা আইডিয়া হবে, এবং যেই আইডিয়াটা হলে তোমার এই জিনিসটা ব্রেনের মধ্যে বাকি জীবনের জন্য কিছুটা হলেও সেট হয়ে থাকবে, যে ভাইয়া আমাকে পাইরিফর্মিস মাসলটা দেখাইছিল। তো ছবির দিকে তাকায় দেখতে পারো তুমি, আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে তো এডিট হয়ে গেল, এইখানে তাকায় দেখো, এই যে মানুষটা, আশা করি সবাই দেখতে পাচ্ছ। সো পাইরিফর্মিস মাসল, একটু সেভ কপি, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এখানে দেখো, এই যে লাল এই অংশটা পাইরিফর্মিস পেছন দিকে। তো এটা কোথায় থাকে? এটা কোন জায়গায় আছে? দেখো পেছনের দিকে। আমাদের যে ফিমার, এই বড় হাড়টার নাম ফিমার, আশা করি তোমরা সবাই জানো। এই ফিমারের কোন জায়গায় আছে? এই ফিমারের মাথার কাছে। এই ফিমারের মাথার কাছে তো আছেই
এবং এই ফিমারের যে মাথার কাছে তো আছেই এবং পেছন দিকে আছে। তো এটা কি করে, ফিমারটাকে ঘুরতে সাহায্য করে। তুমি যখন হাঁটো, তুমি যখন দৌড়ায়, তখন এই পিরিফর্মিস কিন্তু তোমাকে কোন জায়গায় থাকে, তাহলে এখান থেকে ফিমারটাকে ঘুরতে সাহায্য করে, তাহলে রোটেশনে সাহায্য করে। পরীক্ষায় 2 রকম প্রশ্ন আসতে পারে, এক হলো রোটেশনে সাহায্য করে কে, উত্তর হলো পাইরিফর্মিস। 2 নম্বর হলো কাকে রোটেশনে সাহায্য করে, উত্তর হলো ফিমারকে। ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটা কিভাবে আমরা আরো সহজে এই জিনিসটা আমরা কিভাবে মনে রাখতে পারি। আচ্ছা, সো এইখানে আমরা জিনিসটা মনে রাখতে পারি এইভাবে। তুমি এই জিনিসটাই এইভাবে মনে রাখবা, একদম এইটাই মনে রাখা, সিম্পল, এইভাবেই মনে রাখবা। ফিমারকে ঘুরায়, তুমি এইভাবে মনে রাখবা যে ফিমারকে আমরা কি করতে পারি, ফিমারকে আমরা ঘোরাতে পারি, তাই না? তুমি কিন্তু ফিমারকে ঘোরাতে পারো। সো এই যে পারি, এই পারি দিয়ে আমরা মনে রাখবো পাইরিফর্মিস। সো এই যে ফিমারকে ঘোরাতে পারি, এই শব্দটা দ্বারা তুমি মনে রাখবা পাইরিফর্মিস। দ্যাটস ইট। ফিমারকে আমরা ঘোরাতে পারি, তাহলে ঘোরাতে বলতে এটা রোটেটর, পারি বলতে পাইরিফর্মিস, আর ফিমারকে মানে ফিমারকে। এইটা বইয়ের মধ্যে লিখে রাখো। তাহলে এই তো হয়ে গেল পড়া, এই হয়ে গেল পাইরিফর্মিস। এইবার হলো লিভেটর। লিফট শব্দটা আমি সব সময় মনে রাখতে বলি, লিফট মানে উপরে তোলা, লিভেটর মানেও আসলে ইলাভেট করা। ইলাভেট থেকে লিভেটর কথাটা এসেছে। ইলাভেট, ইলাভেট শব্দটার অর্থ হলো উপরে তোলা। সো ইলাভেট থেকে যে পেশিটা উপরে তুলতে পারে সেটাকে বলা হয় উপরে উঠতে সাহায্য করে লিভেটর। পরীক্ষায় কিন্তু যে কোনো লাইন থেকে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটা জিনিস ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো কোন পেশিটা এরকম উপরে তোলে? ম্যাসেটর পেশি। এখন ম্যাসেটর পেশি কোনটা? এই ম্যাসেটর পেশি তোমরা সবাই চেনো। প্রত্যেকটা দিন হাজার হাজার বার এই ম্যাসেটর পেশি তুমি ব্যবহার করো। তুমি যখন আম্মুকে বলো যে আম্মু খাবার দাও, তোমার আম্মু যখন তোমাকে ভাত খেতে দেয়, তখন তুমি যে চাবাও, চাবানোর সময় যে পেশিটা ব্যবহৃত হয় সেটাকেই বলা হয় ম্যাসেটর পেশি। আমি তোমাদেরকে ছবিতে দেখাই দিচ্ছি ম্যাসেটর পেশি কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ। আমরা যে প্রতিদিন ভাত খাই, আমরা যে থাপ্পড় মারি না, থাপড়ায় তোর গাল লাল করে দেবো, ওই যে থাপড়ায় যে গালের যে অংশটা আমরা লাল করে দেই সেটাকেই বলা হয় ম্যাসেটর পেশি। ছবির দিকে তাকায় দেখো, দিস ইজ ম্যাসেটর। দেখো এই যে আমরা যখন আ করতেছি, আমরা যখন আ করি তখন এগুলো কিন্তু না বুঝে মুখস্থ করার কোনো মানেই হয় না, সিম্পল জিনিস, এগুলো চাইলেই বোঝা যায়। এই যে দেখো, যখন আমরা মুখ আ করি তখন এই ম্যাসেটের পেশিটা এই জায়গা থেকে, যে গালের এই জায়গায়, ঠিক আছে, রিল্যাক্স। যখন তুমি যে চাবায় ফেললা তখন এটা সংকুচিত হলো, কন্ট্রাক্টে। তাহলে ম্যাসেটের পেশি কোথায় থাকে? চোয়ালের উপরে। তাহলে চোয়ালকে উঠাতে সাহায্য করে কে? ম্যাসেটার পেশি। আশা করি সবার মনে থাকবে। সো আমাদের চোয়ালের মধ্যে থেকে ম্যাসেটার থাকে। আমি একটা জিনিস 2 থেকে 3 বার প্রথম ক্লাস যেহেতু স্লোলি পড়াচ্ছি, আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে নিচের চোয়ালকে উপরের দিকে উঠাতে সাহায্য করে। দেখো বায়োলজি আসলে পানির মতো লেভেন্ডাস একটা সাবজেক্ট, তুমি যদি একবার বুঝে ফেলো। ফেসবুকে এদিকে ঝড় বয়ে যাচ্ছে, কি হয়েছে ফেসবুকে, আগামী বছর ভাইয়ারে বক্তা বানাবো আমাদের এখানে, আরাফাত হোসেন। ঠিক আছে, কিন্তু আমার ইসলাম বিষয়ে অত জ্ঞান নাই যে আমি ইসলাম বিষয়ে অতটা মানুষকে জ্ঞান দিতে পারবো। ওকে, আচ্ছা, আমি ভাবছি আমার রিসোর্স লিভেটর পেশি। সাবাস, খুবই ভালো, তোমরা এখানে ভালো ভালো কমেন্ট করছো, তাহলে ঠিক আছে, আশা করি পারা যাবে। লিভেটর, ম্যাসেটর, ঠিক আছে। এখন এটা তো বলে দিলাম যে লিভেটর পেশি, এটা মনে রাখার জন্য আমি যেটা মনে রাখার জন্য বলি সেটা তোমরা আশা করি ফুটবল বিশ্বের LM10 কে সবাই চেনো। LM10 বলতে লায়োনেল মেসিকে চেনে না এমন দুনিয়ায় কেউ নাই। এই মেসিকে কিন্তু সংক্ষেপে LM10 বলা হতো, কারণ সে 10 নম্বর জার্সি পরতো। এখন থেকে LM30 বলা হবে, কারণ সে 30 নম্বর জার্সি পরবে, সেটা ব্যাপার না। LM বলতে ফুটবল বিশ্বে লিওনেল মেসিকেই বোঝানো হয়। আমি এটাই মনে রাখতে বলি LM। এল দিয়ে হলো লিভেটর পেশি। লিভেটর পেশি কোনটা? তো হলো ম্যাসেটার। সো আমি এটা কিন্তু এইভাবে মনে রাখতে বলি, লিভেটর পেশি হলো ম্যাসেটার। এবং এটা আমি আরেকভাবে যখন আমি আগে পড়াইতাম তখন এইভাবে পড়াইতাম, ম্যাসেটার মানে শব্দটা মেসির সাথে জড়িত না। মেসি দেখবা যখন গোলকিপারকে একা পায়, মনে করি এটা গোলকিপার এখানে দাঁড়ায় আছে, যারা এখানে ফুটবল খেলা বোঝো না তাদের জন্য খুব কঠিন এটা বোঝানো। মেসি যদি মনে করি এখানে আছে, পায়, মেসির পায়ে বল, মেসি যেটা করে, আর এখানে গোল পোস্ট, মেসি যেটা করে গোলকিপারের মাথার উপর দিয়ে বলটাকে গোল পোস্টে আস্তে করে ঢুকায় দেয়, এই জিনিসটাকে বলা হয় লিফট।
তো লিফট করতে পারে কি লিওনেল মেসি সবচেয়ে ভালো করে এই কাজটা। সো এলএম দিয়েও তুমি মনে রাখতে পারো যে লিভেটর পেশি হলো ম্যাসেটার। কতভাবে মনে রাখতে বলবো আশা করি পারা যাবে। তাহলে কোন কোন পেশি উপরে তোলে, কোন কোন পেশি আছে যেটা আমাদেরকে নিচে নামায়। ডিপ্রেসর ম্যান্ডিবুলার তাকায় দেখো ঠিক ম্যাসেটারের উল্টা কাজ করে, তার চোয়ালকে নিচের দিকে নামাতে সাহায্য করে। ডিপ্রেস শব্দের অর্থ কি? নিচের দিকে আমরা ডিপ্রেসড হয়ে যাই না, মন খারাপ থাকে, খারাপ বলতে নিচের দিকে। সো নামটাই তো দেখো ডিপ্রেসর ম্যান্ডিবুলার। পরীক্ষায় প্রশ্ন আসবে ডিপ্রেসর ম্যান্ডিবুলারের বিপরীত পেশি কোনটা? উত্তর হলো ম্যাসেটার। আর ম্যাসেটারের বিপরীত পেশি কোনটা? ডিপ্রেসর ম্যান্ডিবুলার। আশা করি সবার মনে থাকবে। এইবার অ্যাডাক্টর পেশি। অ্যাডাক্টর এবং অ্যাবডাক্টর এই দুইটা কিন্তু দেখো আমি যা পড়াচ্ছি এখানে একটু দেখো, এই যে ডিপ্রেসর পেশি এবং লিভেটর পেশি এরা কিন্তু একে অপরের বিপরীত ধর্মী। সো কোনটাকার বিপরীত? ডিপ্রেসর এবং লিভেটর, এটা লিভেটর উপরের দিকে তোলে, ডিপ্রেসর নিচের দিকে নামায়। অ্যাবডাক্টর অ্যাডাক্টর এরাও একে অপরের বিপরীত পেশি। ঠিক আছে, অ্যাবডাক্টর অ্যাডাক্টরটা কি জিনিস আমি সহজ করে বুঝিয়ে দিচ্ছি। এই হলো মানুষের, ঠিক আছে, মানুষের তোমার কেন্দ্র। এই হলো তোমার হাত। তোমার হাতটা যে কোনো জায়গায় তুমি রাখতে পারো। আমরা যখন পিটি প্যারেড করি তখন হাতকে একদম সোজা রাখি। এই যে হাতকে বডির কাছে নিয়ে আসা, এই জিনিসটাকে বলে অ্যাডাকশন। হাতকে কাছে নিয়ে আসা এই জিনিসটাকে বলে অ্যাডাকশন। আবার হাতকে দূরে নিয়ে যাওয়া এই জিনিসটাকে বলে অ্যাবডাকশন। তাহলে এটাকে বলে অ্যাবডাকশন, দূরে নিয়ে যাওয়া, কাছে নিয়ে আসা। অ্যাডাকশন, দূরে নিয়ে যাওয়া, কাছে নিয়ে আসা। সো অ্যাবডাকশন অ্যাডাকশন, অ্যাবডাকশন অ্যাডাকশন, অ্যাবডাকশন অ্যাডাকশন। আশা করি মনে থাকবে। সো দূরে নিয়ে যাওয়াকে বলা হয় অ্যাবডাকশন। পুরো বানানটাই এক, শুধু এই জায়গায় একটা বি হবে। আর তুমি যদি কাছে নিয়ে আসো, কাছে নিয়ে আসাকে বলা হয় অ্যাডাকশন। সো এখানে বি যখন তখন হলো দূরে, অ্যাবডাকশন। যখন দুইটাই ডি, ডি মানে কি? অ্যাড মানে কি? কাছাকাছি রাখা, সংযুক্ত করা। সো এটা হলো অ্যাডাকশন। সো তাহলে কোন দুটো পেশি একে অপরের? তাহলে দেখো এখানে সুন্দর করে বলা আছে, দেহের অক্ষ থেকে দূরে নিয়ে গেলে অ্যাবডাক্টর, দেহের কাছে নিয়ে আসলে সেটাকে বলে অ্যাডাক্টর। এখন কোনটা অ্যাবডাক্টর কোনটা অ্যাডাক্টর? আমাদের বডিতে ডেলটয়েড। ডেলটয়েড কোনটা? আমরা যেখানে সাবাসি দেই, দেখো আমার দিকে তাকাও, সাবাস। এই যে নিজের আমাদের হাতে যে উঁচু অংশটা, যে জায়গায় তোমরা করোনার টিকা নিয়েছো, করোনার টিকা দেওয়া হয় পেশি, যেই পেশিতে, সেটাকে বলে ডেলটয়েড পেশি। ডেলটয়েড পেশিটার জন্যই কিন্তু তুমি হাতটাকে দূরে নিয়ে যেতে পারো, এবং ল্যাটিসিমাস ডরসি পেশিটার জন্যই তুমি কিন্তু হাতটাকে কাছে নিয়ে আসতে পারো, অক্ষের দিকে আনতে পারো। তাহলে ডেলটয়েড এবং ল্যাটিসিমাস ডরসি এরা কিন্তু একে অপরের বিপরীত ধর্মী। সো খুবই গুরুত্বপূর্ণ কথা। তাহলে ল্যাটিসিমাস ধরসি, সো এখানে আমি মনে রাখতে বলি ডরসিটাকে আমি মনে করতে বলি ধরসি। তো মনে করো আমি যদি একটা কোনো কিছুকে জড়িয়ে ধরি, ঠিক আছে, ধরো আমি একটা গাছকে জড়িয়ে ধরলাম, তাহলে গাছটা আমার কাছে থাকবে। সো ধরসি দিয়ে মনে রাখতে হবে এটা কাছে নিয়ে আসে। আর অ্যাবডাক্টর, অ্যাবডাক্ট মানে কিন্তু তুমি যদি কখনো শুনে থাকো, অ্যাবডাক্ট বলতে অনেক সময় অপহরণ বোঝানো হয়, দূরে নিয়ে যাওয়া। সো অ্যাবডাকশন বলতে এই কাজটাকে করে ডেলটয়েড পেশি। সো এই কথাটা অ্যাবডেল এইভাবে মনে রাখতাম আমি। অ্যাবডাক্টর পেশি হলো ডেল, তুমি শব্দটা ব্রেনের মধ্যে সেট করে ফেলতে পারো। অ্যাবডাক্টর পেশি হলো ডেলটয়েড। আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি যাতে আমার ব্রেনের মধ্যে একটু সেট হয়। তাহলে অ্যাবডাক্টর এবং ডেলটয়েড এবং ল্যাটিসিমাস কিন্তু একে অপরের বিপরীত। একইভাবে ফ্লেক্সর এবং এক্সটেনসর, হাতকে যদি আমরা ভাঁজ করি, হাতকে ভাঁজ করলে সেটাকে বলা হয় ফ্লেকশন। যেমন আমি এই অংশটা মুছে দেই, মনে করো এটা আমাদের বাহু। আমি খুব একটা ভালো যে ছবি আঁকি ব্যাপারটা তা না। এই হলো আমাদের বাহু। এই বাহুটাকে মনে করো তুমি কেউ ভাঁজ করলো, এইভাবে ভাঁজ করলো, আমরা যে এই যে আমরা বাহু ভাঁজ করলাম, দেখো এই যে ভাঁজ করে কাছাকাছি নিয়ে আসলাম, এই জিনিসটাকে বলে ফ্লেক্সন, ফ্লেকশন। আর আবার আমি ভাঁজটাকে দূরে নিয়ে গেলাম, দেখাই যাচ্ছে না ছবিতে, সোজা করলাম, এটাকে বলা হয় এক্সটেনশন। তোমরা এক্সটেনশন শব্দের সাথে সবাই পরিচিত। এক্সটেনশন শব্দের অর্থ হলো প্রসারণ করা। আশা করি সবার মনে থাকবে। সো ফ্লেক্সন মানে ভাঁজ করা, এক্সটেনশন মানে প্রসারণ করা। আমাদের শরীরের বাহুর মধ্যে বাইসেপস হলো আমাদের ফ্লেক্সর, ট্রাইসেপস হলো এক্সটেনশন। আমাদের পুরো বডিতেই কিন্তু এরকম বিভিন্ন জায়গায় ফ্লেক্সর আছে, এক্সটেনশন আছে। আমরা এখন শুধু বাহু নিয়ে আলোচনা করছি। আমাদের হাতের বা বাহুর বাইসেপস কোনটা? উপরেরটা। দেখো না ওই যে বিভিন্ন কি বলে ওটাকে, যখন বিভিন্ন প্রতিযোগিতা হয় তখন দেখবা যে নিজের শক্তি দেখানোর জন্য এইরকম করে। তো এই যে ফুলে গেল, এটা হলো বাইসেপস। আর এই নিচেরটা, এই দেখাই যাচ্ছে না, নিচেরটা হলো ট্রাইসেপস। সবাই সবারটা দেখে ধরে বলতে পারো যে কোনটা বাইসেপস কোনটা ট্রাইসেপস। ঠিক আছে, ওকে। অ্যাবডাকশন মানে
পলানো মানে দূরে যাওয়া, এভাবে মনে রাখা যায়। পাইছি থ্যাঙ্কস, নিউলি শুধু স্পেস অ্যাবডেল, লইট্টা মাছ ধরছি, ইয়েস ল্যাটিসি মাছ ধরছি, ও এটাকে কমেন্ট করছে লইট্টা মাছ ধরছি, সাবাস। তো তাহলে ফ্লেক্সরের উদাহরণটা হলো বাইসেপস, এক্সটেনসের উদাহরণটা হলো ট্রাইসেপস। ট্রাইসেপস কি করে? হাতকে সোজা হতে সাহায্য করে, যেটা আমি মাত্র পড়াইলাম, আর হাতকে ভাঁজ হতে সহায়তা করে কে? বাইসেপস। সো এইটা মনে রাখার উপায় কিভাবে এক্সটেনসর মনে রাখা যায়, এইটা মনে রাখার উপায় হলো এক্সট্রা, এক্সটেনশন হলো ট্রাইসেপস, তো মনে রাখবা এক্সট্রা, তাতেই হয়ে গেল, ইনশাল্লাহ পারা যাবে। সো আমি কিন্তু 7টা জিনিস পড়াই দিলাম। একটা হলো ফ্লেক্সর, যেটা কাজ হইলো আমাদের বাহুকে ভাঁজ করে ফেলা, এবং আমাদের বাহুকে ভাঁজ করলে আমাদের বাহুটা কাছে চলে আসে। এই যে কাছে চলে আসে, এই পেশিটার নাম হলো বাইসেপস, যেইটা করলে দূরে চলে যায় সেটাকে বলে এক্সটেনশন, সেই পেশিটার নাম হলো ট্রাইসেপস। এরপরে আমরা মনে রাখবো যেই পেশি আমাদের দেহ থেকে, আমাদের দেহের অক্ষ থেকে কোনো কিছুকে দূরে নিয়ে যায় সেটাকে বলে অ্যাবডাকশন, যেমন ডেলটয়েড, যেটা কাছে নিয়ে আসে সেটাকে বলে অ্যাডাকশন, যেটাকে বলে ল্যাটিসিমাস ডরসি। এছাড়া লিভেটর, যেটা ইলাভেট করে সেটাকে বলে ম্যাসেটার, যেইটা নামায় সেটাকে বলে ডিপ্রেসার। আর একদমই লাস্ট কথা, যেটা আমরা সবার শুরুতে পড়লাম, সেটা হলো পিরিফর্মিস, যেটাকে রোটেটর পেশি, ফিমারকে ঘোরাতে সাহায্য করে, ফিমারকে আমরা ঘোরাতে পারি, এটা ছিল মনে রাখার উপায়। সো যে জিনিস পড়াইলাম আবারও বললাম, এটা প্রচন্ড গুরুত্বপূর্ণ, এটা কিন্তু ডায়মন্ড, এইগুলা কিন্তু তুমি এমনি এমনি সব জায়গায় খুঁজে পাবা না। এই জিনিস যে পড়াইলাম ব্রেনের মধ্যে বাকি জীবনের জন্য রেখে দিবা। যারা ক্লাসটা করছে না এরা, আমি আসলেই বলছি যে এরা আসলে মিস করছে এই জিনিস, ভবিষ্যতেও পড়বে কিনা আমার সন্দেহ আছে। সো আমি তোমাদেরকে ঐচ্ছিক পেশি সম্পর্কে যা যা পড়ানো সম্ভব সবকিছু পড়াই দিলাম। এইবার আমি তোমাদেরকে হৃদপেশি সম্পর্কে পড়াবো আগামী 2 মিনিট। হৃদপেশিগুলা, কার্ডিয়াক পেশি শুধু কোথায় থাকে? আমাদের হার্টের মধ্যে, বডির আর অন্য কোথাও কিন্তু এটা পাবা না, শুধুমাত্র এটা কোথায় পাওয়া যাবে? আমাদের হার্টের মধ্যে, ঠিক আছে? দেখো, একমাত্র হৃৎপিণ্ডের প্রাচীরেই এই ধরনের পেশি পাওয়া যায়। সো একমাত্র হৃৎপিণ্ডের প্রাচীরে তুমি এই ধরনের পেশি পাবে, এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই পেশিটা দেখতে কিসের মতো? দেখতে অনেকটা গঠনের দিক দিয়ে রৈখিক পেশির মতো, কিন্তু তুমি কি তোমার হার্টের কন্ট্রোল নিজের কাছে রেখেছো? এই হার্ট আমাদের পুরো বডিটাকে পাম্প করে। সৃষ্টিকর্তা যেদিন বলবে যে হার্ট তুমি বন্ধ হয়ে যাও, সেদিন আমার মৃত্যু হবে। যেদিন বলবে যে তোফায়েল তোমার বাঁচার দরকার নাই, তুমি দুনিয়াকে যথেষ্ট দিয়েছো, এখন তুমি দুনিয়া থেকে বিদায় হও, সেদিন কিন্তু মারা যাবো, আমার হার্টটা বন্ধ হয়ে যাবে। সেইটা কোন দিন হবে সেটা কিন্তু আমার হাতে নাই। আমি যদি বলি হার্ট তুমি এখন চলো, হার্ট তুমি এখন বন্ধ হয়ে যাও, এটা কিন্তু আমার হাতে নাই, এটা সৃষ্টিকর্তার হাতে, সৃষ্টিকর্তার হাতে। সো হার্ট যদিও গঠনের দিক দিয়ে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কাজের দিক দিয়ে পুরোপুরি অনৈচ্ছিক পেশির মতো। গঠনের দিক দিয়ে কেন ঐচ্ছিক পেশির মতো? কারণ দেখতে কোষগুলা কি? কোষগুলা দেখতে নলাকার, ঠিক আছে? এবং কোষগুলোর খুবই গুরুত্বপূর্ণ, এদের গায়ে কিন্তু আড়াআড়ি দাগ থাকে। সো এটা একটা গুরুত্বপূর্ণ কথা। তবে এই দাগগুলা কিন্তু অতটা স্পষ্ট না, খানিকটা অস্পষ্ট। এবং একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যে ঐচ্ছিক পেশিতে যেখানে 100টার বেশি নিউক্লিয়াস থাকে, এখানে কিন্তু মাত্র একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসটা জালের একদম কেন্দ্রে থাকে। আর এই কোষগুলো শাখান্বিত, এগুলো শাখা প্রশাখা আছে, যেটা ঐচ্ছিক পেশির শাখা প্রশাখা নাই। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, এই কোষগুলা যে জায়গায় যুক্ত হয় সেই জায়গায় তারা একটা বিশেষ, এই জিনিসটা কি? ইন্টারক্যালেটেড ডিস্ক। এই জিনিসটা কি? এটা আর কিছুই না, এটা একটা স্পেশাল গ্যাপ জাংশন। গ্যাপ জাংশনটা কি জিনিস? আমাদের প্রত্যেকটা প্রত্যেক পাশাপাশি কোষের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? আমাদের বডির অন্য সকল কোষের মধ্যেই পাশাপাশি দুইটা কোষের মধ্যে বেশ কিছু জাংশন আছে, ছোট ছোট দরজা আছে, আবার এমন এমন জায়গা আছে যেদিক দিয়ে কোনো কিছু প্রবেশ করতে পারবে না। অর্থাৎ পাশাপাশি দুইটা কোষ এমন ভাবে যুক্ত যে তাদের মধ্যে এক ধরনের যোগাযোগ থাকে। কিন্তু আমাদের হৃৎপেশির কোষগুলা, এই হৃৎপেশির কোষগুলা, এই জাংশন গুলা একটু স্পেশালাইজড, এমন ভাবে দরজাগুলো এমন ভাবে করা যে ইচ্ছা মতো একটা কোষে যদি কোনো একটা অনুভূতি আসে, উদ্দীপনা আসে, সাথে সাথে যেটা পাশের কোষে যেতে পারবে। অর্থাৎ এদের মধ্যে এই যে যোগাযোগটা খুবই ভালো, এই যোগাযোগটা খুবই ভালো যোগাযোগ, পাশাপাশি দুই বাড়ির মধ্যে খুবই ভালো যোগাযোগ, ঠিক আছে? থাকে না যে পাশাপাশি দুইটা বাড়ির মধ্যে প্রচন্ড ভালো যোগাযোগ, এই ধরনের খুব ভালো যোগাযোগ, এই ধরনের খুব ভালো যোগাযোগটাকে বলা হয় ইন্টারক্যালেটেড ডিস্ক। এই ইন্টারক্যালেটেড ডিস্ক আর কিছুই না, এটা কিন্তু ওই তোমার সিডির ডিস্ক না, যে ডিস্ক চালাই তুমি সিনেমা গান চালাবা, ওই ধরনের ডিস্ক না, এটাকে ইন্টারক্যালেটেড ডিস্ক বলা হয়। এটা একটা বিশেষ ধরনের গ্যাপ জাংশন।
এটা একটা বিশেষ ধরনের সংযোগ। সো এটা কোথায় পাওয়া যায়? শুধুমাত্র হৃৎপেশিতে পাওয়া যায়। সেই জন্যই কিন্তু একমাত্র হৃৎপেশি ইচ্ছা মতো চলতেই আছে। খেয়াল করো, এটা কিন্তু এক মুহূর্ত দম নিচ্ছে না, একটা মুহূর্ত রেস্ট নিচ্ছে না। যদি একটা মুহূর্ত রেস্ট নেয়, সেই মুহূর্তে তোমার একটা হার্টবিট ম্যাচ করবে। আর যদি 1 মিনিট রেস্ট নেয়, তাহলে তুমি ধরে নিবা যে তুমি হাসপাতালে ভর্তি হতে বাধ্য। হার্ট যদি 1 মিনিট বন্ধ থাকে, মোটামুটি ধরে নিবা যে তুমি হাসপাতালে ভর্তি হতে বাধ্য। জন্মের শুরু থেকে এটা শুরু হচ্ছে, তোমার মায়ের পেটে 8 সপ্তাহ বয়সে হার্টবিট শুরু হয়, বাকি পুরা জীবন হার্টবিট চলতেই থাকবে। দেখো, তোমার চোখ যদি কাজ না করে কোনো সমস্যা নেই, জিহ্বা যদি কাজ না করে কোনো সমস্যা নেই, তুমি যদি খাবার হজম না করো কোনো সমস্যা নেই, হাঁটাচলা না করো কোনো সমস্যা নেই। হার্ট 1 সেকেন্ড বন্ধ থাকলে তোমার মৃত্যু 1 সেকেন্ড না, 5 মিনিট বন্ধ থাকলে তুমি মারা যাবা। সো কতটা ইম্পর্টেন্ট। এবং এই ইম্পর্টেন্সের ইন্টারক্যালেটেড ডিস্ক একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, শুধুমাত্র এদেরই থাকে, এটাই আমরা মনে রাখবো। তাহলে এদের ক্ষমতা কখনো পরিমিতভাবে দ্রুত, এদের সংকোচন প্রসারণ ক্ষমতা কিন্তু পরিমিতভাবে দ্রুত। তার মানে মিনিটে কতবার বিট হচ্ছে? 75 বার, যথেষ্ট। এরা কখনোই ক্লান্ত হয় না, কারণ ইন্টারক্যালেটেড ডিস্ক একটা গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়াও আরো বেশ কিছু কারণ আছে, কখনোই এরা ক্লান্ত হয় না। এদের কাজ হলো কি? আমাদের পুরো দেহে রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা। হার্ট বিষয়ক ক্লাসটা আমি আগেই নিয়েছি, যারা আমাদের আগের স্টুডেন্ট, যারা নতুন স্টুডেন্ট তারা ভবিষ্যতে ক্লাসগুলো পাবা। এদের কার্যকারিতা প্রাণীর ইচ্ছার উপর নির্ভর করে না, এই জন্য অনিচ্ছিক। হৃৎপেশি কিন্তু কখনোই ক্লান্ত হয় না। তো হৃৎপেশি সম্পর্কে এই বক্সে কি কি বলা আছে? শুধুমাত্র হৃৎপিণ্ডে পাওয়া যায়, কোষগুলো নলাকার, একটাই মতো নিউক্লিয়াস। ইন্টারক্যালেটেড ডিস্ক শুধুমাত্র এদেরই থাকে। এদের প্রকৃতি অনৈচ্ছিক এবং পরিমিতভাবে দ্রুত। পরীক্ষায় কিন্তু যা যা দাগাই দিছে উপরে, এখানে কিন্তু সেগুলি দেওয়া আছে, ঠিক আছে? ঐচ্ছিক পেশি কিন্তু ইন্টারক্যালেটেড ডিস্ক নাই। ঐচ্ছিক পড়া শেষ, হৃৎপেশি পড়া শেষ। এবার শেষ কথা, মসৃণ পেশি। মসৃণের অপর নাম কি? ভিসেরাল বা অনৈচ্ছিক। যারা ইংলিশ ভার্সনে তাকায় দেখো, এগুলোকে বলা হয় ইনভলান্টারি মাসল, ইনভলান্টারি বা নন স্ট্রিয়াটেড। বাংলা ভার্সনে তাদের কিন্তু এগুলোও জানতে হবে, ইংলিশটাও জানতে হবে। শুধুমাত্র ভলান্টারির সামনে ইন লাগাই দিলাম আর স্টেটের সামনে নন লাগাই দিলাম, নন স্ট্রিয়াটেড আর ইনভলান্টারি। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম হলো ভিসেরাল। ভিসেরা কাকে বলে? তুমি যখন মেডিকেল ভর্তি হবা, তুমি যদি চান্স পাও, এখানে যারা ক্লাস করছো প্রায় 300 জন, দোয়া করে 300 জন চান্স পাও, তারাই চান্স পাবে যারা আসলে ভালো মতো পড়ালেখা করবে আগামী 1 বছর, তারাই চান্স পাবে। তো যারা চান্স পাবা, ঠিক প্রথম দিন থেকেই মোটামুটি তুমি ভিসেরা শব্দটার সাথে পরিচিত হবা। ভিসেরা বলতে মানুষের শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা, যেমন হার্ট, ফুসফুস, লিভার, তারপর নাড়ি ভুঁড়ি, ব্রেন, চোখ, প্রত্যেকটাকে বলা হয় ভিসেরা। তো এই যে ভিসেরা, এই ভিসেরাতে যে পেশিগুলো থাকে সেগুলোকে বলা হয় অনৈচ্ছিক পেশি। যেমন তোমার নাড়ি ভুঁড়ি তোমার কন্ট্রোলের মধ্যে নাই, তাই না? তোমার হার্ট, তোমার ফুসফুস, এই সকল জায়গায় যে পেশিগুলো আছে সেগুলো হলো আমাদের অনৈচ্ছিক পেশি। তো যেহেতু এগুলো ভিসেরার গায়ে থাকে, তো সেই জন্য এগুলোকে ভিসেরাল পেশি বলা হয়। তো মসৃণ পেশিগুলো আমাদের ভিসেরাল অঙ্গের প্রাচীরে থাকে বলে এদেরকে ভিসেরাল পেশিও বলা হয়। এখন আমাদের ভিসেরা কোনগুলা? তাকায় দেখো, পৌষ্টিক নালী, রক্তনালী, শ্বাসনালী, মূত্রথলি, জরায়ু। তো তাকায় দেখো, একটা মজার বিষয়, যাদের শেষে লি কথাটা আছে, রক্তনালী, মূত্রথলি, নালীথলি এবং জরায়ু, তো কোথায় কোথায় অমসৃণ পেশি পাওয়া যায় এইটা মনে রাখার জন্য একটা সূত্র আছে। সূত্রটা হলো লি প্লাস জরায়ু। কোনো কিছু শেষে যদি লি থাকে, বুঝে নিবা সেটা কিন্তু মসৃণ পেশি আঁকড়া। আশা করি তারা লি প্লাস জরায়ু, কোনো কিছু শেষে যদি লি থাকে আর জরায়ুতে মসৃণ পেশি থাকে। এখন এই সূত্রটা কিন্তু ইউনিভার্সাল সূত্র না। যেমন পরীক্ষা প্রশ্ন আসলো সোনালী, এইটাতে কোন পেশি থাকে, তাহলে কিন্তু আর দাগানো যাবে না। এই সোনালী কিন্তু একটা মেয়ের নাম, এর শরীরে 3 ধরনেরই পেশি থাকে। এই লি কিন্তু সেই লি না। আশা করি এই জিনিসটাকে তুমি সবাই বুঝবা। সো ডান। তাহলে কোথায় কোথায় পাবো? এখন এগুলো দেখতে কি ধরনের? এগুলো দেখতে মাকু আকৃতির, তাই না? আশা করি তোমাদের সবার জানা আছে এগুলো দেখতে কিসের মতো? মাকু আকৃতি। দ্যাটস ইট। ওকে, আমি কোনো দৈর্ঘ্য প্রস্থ পড়তে বলবো না। এদের সার্কোলেমা অস্পষ্ট, এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো, সার্কোলেমা অস্পষ্ট, এর মানেটা কি? এর মানে কি সার্কোলেমা নাই? ব্যাপারটা কিন্তু তা না। এমন কোনো পেশির কোষ নাই যেটা সার্কোলেমা নাই। অস্পষ্ট বলতে মাইক্রোস্কোপে অস্পষ্ট দেখা যায়। কেন অস্পষ্ট দেখা যায় সেটা আমি তোমাকে ব্যাখ্যা করে দিচ্ছি। যখন মাইক্রোস্কোপে এই পেশিগুলোকে দেখা হয় তখন এইরকম দেখা যায়। বাস্তবেই তোমাকে দেখাচ্ছি, আমার তো আকার দরকার নেই।
এটাই তো জুমে ক্লাস নেওয়ার সুবিধা। যারা ক্লাস করছো একটা ভালো ছবি দেখা দিচ্ছি, বাস্তবে দেখতে কেমন। বাস্তবে তুমি এটা বুঝতেই পারবে না যে এটা আসলে পেশি, তোমার এটা অবাক লাগবে যে এগুলো কি ধরনের পেশি, বাট এগুলোই পেশি। এই পেশিগুলো বাস্তবে দেখতে এইরকম লাগে। কিরকম ছবিতে দেখলে এখন অবাক হবে যে এটা কি দেখাচ্ছেন ভাই, এখানে দেখার চেষ্টা করে, দেখা যাচ্ছে। সো ডান। সো দেখো এখানে, দেখো এখানে বোঝা যাবে না যে কোন কোষটা কোথায় শেষ হয়েছে, ঠিক আছে? এখানে তুমি বুঝতেই পারবা না যে কোন কোষটা অ্যাকচুয়ালি কোথায় শেষ হয়েছে। যেহেতু তুমি বুঝতে পারবা না, বাস্তবে এই কোষগুলো দেখতে এইরকম হয়। একটা কোষে যদি ছবি আমি তোমাকে দেখাই, তাহলে বাস্তবে কোষগুলো দেখতে, একটা কোষের ভালো তো ছবি নাই, গুগলে সার্চ দিলে অবশ্য ভালো ছবি পাওয়া যাবে, তবে কোষগুলো বাস্তবে একসাথে অনেকগুলো থাকে, সেই জন্য আমরা যখন দেখি তখন দেখতে আসলে আলাদা করে সার্কুলার দেখা যায় না। তুমি যদি বাস্তবে সুন্দর ছবি দেখতে চাও, তুমি যখন ভবিষ্যতে যদি আঁকতে চাও, তাহলে এইরকম, এই হলো একটা কোষ। ইয়েস, ওয়ালের ডিজাইন মনে হচ্ছে একজন কমেন্ট করলো, ওয়ালের ডিজাইনের মতোই দেখায় এবং ওয়ালের ডিজাইন আলাদা করে সার্কেল এবং বোঝা যায় না। সো এইখানে একটা করে কোষ আলাদা করে আঁকলে এরকম দেখা যাবে। সো যাই হোক, আমি তাহলে দেখিয়ে দিলাম এদের কাজ কি। এদের খুব গুরুত্বপূর্ণ কাজ, যেমন রক্তনালীর, এদের কাজ হলো সংকোচন প্রসারণের মাধ্যমে অনেক ধরনের কাজ করে। যে যেখানে থাকে সে সেখানে কাজ করে। যেমন রক্তনালীতে যে মসৃণ পেশিটা থাকে তার কাজ কি? রক্তনালীর সংকোচন প্রসারণ করা, যার ফলে আমাদের ব্লাড প্রেশার ঠিক থাকে। পৌষ্টিক নালীতে যেটা থাকে সেটার কাজ কি? পেরিস্টালসিস করা। পেরিস্টালসিস, সেটার কাজ হলো পেরিস্টালসিস করা। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ কথা। এখন তুমি বলবো যে পেরিস্টালসিস কি জিনিস, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি যে খাবারটা খাও, খেয়াল করে দেখো তো, তুমি খাবারটা খাও, তারপরে সেই খাবারটার গতিপথ হয় কোথায়? সরাসরি পায়খানা রাস্তায় চলে যায়, সেটা সরাসরি টয়লেটে গিয়ে পড়ে 6 ঘন্টা 12 ঘন্টা একদিন পর, তোমার যখন ইচ্ছা হয়। কখনো কি খেয়াল করেছো শুধুমাত্র বমি হওয়া ছাড়া এটা কখনোই উল্টো পাশে ফিরে আসতে চায় না, এটা শুধুমাত্র নিচের দিকেই যায়। এখানে কিন্তু শুধুমাত্র অভিকর্ষের কোনো প্রভাব নেই, কারণ তুমি যদি উল্টা পাশেও ঝুলে থাকো খাবার খাওয়ার পরে সারা দিন, তাও কিন্তু খাবার ওই তোমার মলাশয়ের মলদ্বারের দিকেই যাবে। তো যেই প্রক্রিয়ায় খাবার মলদ্বারের দিকে অগ্রসর হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় পেরিস্টালসিস, এবং এই পেরিস্টালসিস প্রক্রিয়াতে সাহায্য করে হলো আমাদের পৌষ্টিক নালী। তাহলে পৌষ্টিক নালীতে যে পেশিগুলো থাকে সেই পেশিগুলোকে বলা হয় মসৃণ পেশি। তাহলে দেখো, খাদ্যবস্তুর যাতায়াত পৌষ্টিক নালীর উপরের অংশ থেকে নিচের দিকে যাওয়া, এটা নিয়ন্ত্রণ করে তাহলে মসৃণ পেশি। এটা কিন্তু তোমার কন্ট্রোলে নেই, এটা কিন্তু সৃষ্টিকর্তার কন্ট্রোলে। একটা খাবার একবার খেয়ে ফেলার পর তুমি চাইলেও আর তুমি নতুন করে ওই খাবারটাকে বের করে দিতে পারবে না। তো যাই হোক, এর সাথে সাথে বহু কিছু তোমাদেরকে আমি জানিয়ে দিলাম পেশি সম্পর্কে। তাহলে তাকায় দেখো মসৃণ এবং হৃৎপেশির মধ্যে কি কি তুলনা। তাকায় দেখো, মসৃণ পেশির কোষগুলো লম্বা এবং মাকড় আকৃতির। এই জিনিস আমি আর পড়তে বলবো না, এই জিনিস আমি বলবো যে তুমি নিজ দায়িত্বে, আমি 100 স্টার দিয়ে দিলাম, পরীক্ষায় কিন্তু এগুলাই আসবে, তোমাকে কিন্তু এইগুলাই পারতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এটা তুমি নিজ দায়িত্বে পড়বা, যাদের বইয়ে নাই তারা এটা লিখে নিবা, আমরা তো এটা লেকচার নোটে আপলোড করেই দিব। ওকে ফাইন। আবারও বলছি, তুমি বাংলাদেশের যত কোচিং আছে, যত জায়গায় তুমি ক্লাস করতে পারো, এইটুকু বলতে পারি আমরা যা পড়াচ্ছি দ্যাট ইজ এনাফ। তুমি আরো বাংলাদেশে বহু কোচিং আছে, বহু প্রতিষ্ঠান আছে, তবে আমি যা পড়াচ্ছি, আমরা যে 55টা চ্যাপ্টার যা পড়াবো এইটুকু বলতে পারি। যদি মূল বইয়ের উপর বস হতে চাও, আমরাই চেষ্টা করছি যে সবচেয়ে ভালো সার্ভিসটা তোমাদেরকে দেওয়ার মূল বই পড়ার ক্ষেত্রে। তো এইটুকু আমরা গ্যারান্টি দিতে পারি। মূল বইটা এভাবেই পড়তে হবে, একদম লাইন টু লাইন ডিটেইল, ঠিক আছে? ডান। এবার আর দুইটা ছোট্ট জিনিস পড়বো আমরা এটা আগেই পড়াইছি তোমাদেরকে। ফ্লেক্সর এবং এক্সটেনসর, এরা কিন্তু একে অপরের বিপরীত, আশা করি তোমাদের সবার মনে আছে, তাই না? তো এই যে ফ্লেক্সর এবং এক্সটেনসর, এরা যে একে অপরের বিপরীত দিকে কাজ করে, সেই জন্য এদেরকে বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি। যাদের বইয়ে এই কথাটা নাই তাদেরকে এটা লিখে নিবা, আর যাদের বই আছে তাদের দেখছি অ্যান্টাগনিস্ট শব্দের অর্থ হলো বিপরীত ধর্মী, যারা একে অপরের বিপরীতমুখী কাজ করে। তাহলে তাকায় দেখো, আমাদের যে সকল পেশি একে অপরের বিপরীত কাজ করে তাদেরকে বলে অ্যান্টাগনিস্টিক পেশি। যেমন ফ্লেক্সর এবং এক্সটেনসর, এরা কিন্তু অ্যান্টাগনিস্টিক পেশি। আমরা কিন্তু আগেই পড়েছি যে আমাদের হাত বাহুর জন্য, ঊর্ধ্ব বাহুর জন্য বাইসেপস এবং ট্রাইসেপস, এরা কিন্তু একসাথে ফ্লেক্সর এবং এক্সটেনসর। বাইসেপস হলো ফ্লেক্সর, ট্রাইসেপস হলো এক্সটেনসর। বাইসেপস হাতটাকে ভাঁজ করে আর ও হাতটাকে সোজা করে, উল্টো কাজটা করে। তো যারা এরকম উল্টো কাজটা করে তাদেরকেই বলা হয় অ্যান্টাগনিস্টিক পেশি। পরীক্ষায় কিন্তু আসবে
নিচের কোনটা অ্যান্টাগনিস্টিক পেশি বা নিচের কোনটা অ্যান্টাগনিস্টিক পেশি নয়, আশা করি তুমি উত্তর করতে পারবা। এবং এরকম আরো একটা অ্যান্টাগনিস্টিক পেশি তোমাদেরকে আমি পড়াই দিচ্ছি। হাঁটু সঞ্চালনে পেশি এবং অস্থির সমন্বয়, এই টপিকে চলে যাও। এই যে দেখো আমাদের হাঁটুর জন্য ফ্লেক্সর কারা? হাঁটুর জন্য ফ্লেক্সর হলো হ্যামস্ট্রিং পেশি এবং গ্যাস্ট্রোকোনিয়ামিস পেশি, আর হাঁটুর জন্য এক্সটেনশন হলো কোয়াড্রিসেপস ফেমোরিস। এখন এই জিনিসটা যে পড়াবো, এখন কিন্তু তোমরা অনেকেই কান্না করবা যে ভাই এগুলো কি পড়াচ্ছেন, একটু ক্ষান্ত দেন, একটু থামেন। আমি তোমাদেরকে বলবো যে তোমরা আগামী 5 মিনিট আমাকে দাও, আমি তোমাদেরকে হাঁটুর পেশিগুলোর উপরে বস বানিয়ে দেবো এখনই। তো দেখো আমি তোমাদেরকে এখন আগে পড়াবো হলো কোয়াড্রিসেপস। আমি তোমাদেরকে ছবি দেখাই দিচ্ছি, ছবি দেখিয়ে দিচ্ছি, 2টা ছবি আমি তোমাদেরকে দেখাবো, তাহলে বাকি জীবনের জন্য তোমার পড়া সহজ হয়ে যাবে। এখানে তাকায় দেখো, ছবি দিকে তাকায় দেখো, এটা হলো আমাদের হাঁটুর সামনের অংশ, আশা করি সবাই দেখতে পাচ্ছ, তাই না? আমাদের উরু, এই যে 4টা পেশি দেখো, 4টা পয়েন্ট, সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? জি ভাইয়া। ওকে, তো দেখো আমাদের হাঁটুকে যে আমরা ভাঁজ করি, তুমি তো হাঁটু ভাঁজ করতে পারো তাই না? পা সোজা করতে পারো, আবার পা ভাঁজও করতে পারো। যখন তুমি নামাজে দাঁড়াও তখন পা থাকে সোজা, যখন তুমি সিজদা দাও তখন কিন্তু হাঁটু ভাঁজ হয়ে যায়। এই যে হাঁটু ভাঁজ হয় এবং এই যে হাঁটু সোজা করো, এখানে কোন কোন পেশি? এই যে সামনে 4টা পেশি, এরা কিন্তু সামনে থেকে হাঁটুকে সোজা করে। অর্থাৎ আমরা যখন সোজাসুজি দাঁড়িয়ে থাকি, তোমার যখন হাঁটু সোজা থাকে, তখন কারা কাজ করে? এই 4 জন। তাকায় দেখো, এই 4 জনের নাম হলো, 3 জনের নাম হলো ভাস্টাস, ভাস্টাস ইন্টারমিডিয়া যেটা মাঝামাঝি, যেটা ভেতরের দিকে থাকে সেটাকে বলে ভাস্টাস মিডিয়ালিস, আর যেটা বাইরের দিকে থাকে সেটাকে বলে ভাস্টাস ল্যাটারালিস, আর উপরেরটা নাম হলো রেকটাস ফিমোরিস। তাহলে কয়টা নাম টোটাল? 4টা নাম, 3টা ভাস্টাস আর 1টা রেকটাস, সবগুলোতে টাস আছে। রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস। সো এই প্রত্যেকটা কথাই আমাদেরকে মনে রাখতে হবে। এই 4টা পেশি, 4টা পেশিকে একটা গ্রুপের পেশি বলা হয়, এদেরকে বলা হয় কোয়াড্রিসেপস। কি বলা হয়? কোয়াড্রিসেপস। কোয়াড্রি শব্দের অর্থ হলো 4, তাহলে সেপস মানে মাথা, তাহলে তাকায় দেখো এই পেশিগুলোকে বলা হয় কোয়াড্রিসেপস পেশি। কোয়াড্রিসেপসে কি কি নাম তাহলে? রেকটাস ফিমোরিস, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস এবং ভাস্টাস ইন্টারমিডিয়াস। তাহলে কি কি নাম? আশা করি পারা যাবে। এই 4টা পেশিকে একসাথে বলা হয় কোয়াড্রিসেপস। তাহলে এগুলো কিসে সাহায্য করে? প্রসারণে সাহায্য করে। মনে থাকবে ভাস্টাস কয়টা? ভাস্টাস 3টা। রেকটাস কয়টা? রেকটাস 1টা। সো আশা করি ইনশাআল্লাহ তুমি এটা উত্তর করতে পারবা। ঠিক আছে, ওকে, সো ডান। এবং এই যে 3টা ভাস্টাস, এই ভাস্টাস গুলা উৎপন্ন যে জায়গা থেকেই হোক, তারা কিন্তু উৎপন্ন হওয়ার পর যুক্ত হয় প্যাটেলার সাথে। প্যাটেলা কি জিনিস সেটা যারা জানো না জানাই দিব। হাঁটুর যে ডিম, হাঁটুতে হাত দাও দেখবে একটা জিনিস ফুলে আছে, ফুলে জায়গাটাকে বলে প্যাটেলা। তাহলে ভাস্টাস পেশিগুলা কোথায় যুক্ত থাকে? প্যাটেলার টেন্ডনের মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়। তাহলে প্যাটেলার মাধ্যমে টিবিয়ার সামনে যুক্ত হয়, এইগুলার হাঁটু প্রসারণ হয়। তাহলে হাঁটুর এক্সটেনশন কোনটা? কোয়াড্রিসেপস ফেমোরিস। আশা করি সবাই পারবা। তাহলে দেখি কার মনে আছে। ওবায়দুল হক প্রিন্স, বলো তো ভাই। ওবায়দুল, ইয়েস ভাই। বলো তো বাহুর জন্য এক্সটেনসর কোনটা? বাহুর জন্য এক্সটেনশন মনে নাই ভাই। কি পড়লি যে এখন ধরে তুই কি মনোযোগটা দিয়ে আছিস ক্লাসে? মাইশা বলো। মাইশা বলেই ফেলো। আচ্ছা, কে ক্লাস করছে? এগুলো নতুন নতুন স্টুডেন্ট, এদেরকে তো চিনতেই পারতেছি না। প্রত্যুষ রায় বলতে চাই, প্রত্যুষ রায় বলো। জি ভাইয়া, বলো। ট্রাইসেপস। ট্রাইসেপস। তাহলে আর আর হাঁটুর জন্য কি? হাঁটুর জন্য এক্সটেনশন যেটা কোয়াড্রিসেপস ফিমোরিস। কি নাম? কোয়াড্রিসেপস ফিমোরিস। এই বেটা, কোয়াড্রিসেপস, কোয়াড্রি মানে 4 আর সেপস মানে মাথা। হ্যাঁ, কোয়াড্রিসেপস ফিমোরিস। বাই পারো, ট্রাই পারো। দেখো এর আগেটা ছিল বাইসেপস, জিনিসটা তো কঠিন কিছু না। বাহুর ফ্লেক্সরের নাম বাইসেপস, বাহুর এক্সটেনশনের নাম
ট্রাইসেপস, সেপস মানে মাথা, ট্রাইসেপস। আর হাঁটুর এক্সটেনসরের নাম কোয়াড্রিসেপস। কোয়াড্রিসেপস। বাই ট্রাই কোয়াড্রি মানে কি 2 3 4, ব্যাপারটা তো সহজ। এগুলো হলো রোমানদের, গ্রিকদের, আমরা যেমন 1 2 3 4 বলি, ওরা বাই ট্রাই কোয়াড্রি বলে। সো বাইসেপস, জি ভাই। ট্রাইসেপস, কোয়াড্রিসেপস, এটা হলো হাঁটুর এক্সটেনসর। এখন তাহলে হাঁটুর ফ্লেক্সর কোনটা বলো তো? হাঁটুর ক্ষেত্রে হ্যামস্ট্রিং পেশি। সাবাস, হাঁটুর ফ্লেক্সরের নাম কি তাহলে? হ্যামস্ট্রিং। হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনেমিয়াস, কয়টা নাম? দুইটা। গ্যাস্ট্রোকনেমিয়াস নামগুলো একটু কঠিন, তো সবার আগে পড়াবো এখন আমি তোমাদেরকে হ্যামস্ট্রিং পেশি সম্পর্কে। যা পড়াচ্ছি এগুলো ভয়ঙ্কর ইম্পর্টেন্ট, বেশিরভাগ বাচ্চা কাছে পারে না। হ্যামস্ট্রিং পেশি কোথায়, আশা করি সবাই দেখতে পাচ্ছ। এই হলো আমাদের হাঁটু। তুমি যদি দাঁড়াও আমাদের এই যে দেখো পিছনের যে 3টা কমলা কালারের কি সুন্দর সুন্দর পেশি, পেশিগুলো যদি এরকম কমলা কালারের না, তোমাদেরকে পড়াবার জন্য আমি তোমাকে দেখাচ্ছি, এইগুলোকে বলা হচ্ছে হ্যামস্ট্রিং পেশি। এবং হ্যামস্ট্রিং পেশি আশা করি সবাই মনে থাকবে। তাহলে এটা কোথায় থাকে? পেছনের দিকে, কিন্তু আমাদের উরুর পেছনের দিকে। এখন হ্যামস্ট্রিং পেশির নাম কয়টা? 3টা। দেখো এখানে নাম কয়টা ডট দেওয়া? 3টা। এইগুলোর নাম কি? এইগুলোর নাম হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখো। একটা নাম হলো বাইসেপস ফিমোরিস, সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস। ব্যাপারটা আহামরি কোনো কিছুই না, আমি মনে রাখি এইভাবে। হ্যামস্ট্রিং পেশির নাম 3টা, সেমি বাই সেমি, সেমি বাই সেমি। বাই বলতে বাইসেপস ফিমোরিস, কারণ ফিমারের সাথে লাগানো থাকে, বাইসেপসে 2টা মাথা, ঠিক আছে। সেমি মেমব্রেনোসাস, সেমি মানে হাফ, মেমব্রেন মানে পর্দা, দেখতে পেশিটা অনেকটা পর্দার মতো। সেমি টেন্ডিনোসাস অনেকটা টেন্ডনের মতো, সেই জন্য এগুলোকে বলা হয় হ্যামস্ট্রিং পেশি। তো ক নাম্বার ছবিতে দেখো হ্যামস্ট্রিং পেশি দেওয়া আছে উপরের দিকে, দেখতে পাচ্ছ, পেছনের দিকে। আর কোয়াড্রিসেপস দেওয়া আছে সামনের দিকে, খুব সুন্দর। সো তাহলে হ্যামস্ট্রিং পেশি আমাদের হাঁটুকে ভাঁজ করে। তুমি যখন নামাজের জন্য সিজদাতে যাও, তুমি যখন বসে থাকো, হাঁটু যে ভাঁজ করো, হাঁটু ভাঁজ করলে হ্যামস্ট্রিং পেশি। আর পায়ের নিচের দিকে, এই যে আমাদের হাঁটু নিচের যে পিছনের অংশটা, এটাকে বলে গ্যাস্ট্রোকনেমিয়াস। এই ছবিটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি, গ্যাস্ট্রোকনেমিয়াস মাসল। ছবি সার্চ দিলেই দেখতে পাবো, খুব সুন্দর মাসল। আমাদের হাঁটুর একদম নিচের দিকে কোন জায়গায় গ্যাস্ট্রোকনেমিয়াস পাওয়া যায়, এই যে দারুণ, একদম দারুণ ছবি, ফ্যান্টাস্টিক। এটা দেখলে আর কখনোই ভুলবা না গ্যাস্ট্রোকনেমিয়াস দেখতে কেমন। এই হলো গ্যাস্ট্রোকনেমিয়াস, এই যে তাকায় দেখো। তো গ্যাস্ট্রোকনেমিয়াস এই কোথায়? হাঁটুর ঠিক নিচে, দেখছো, একদম লাল। তো এই যে গ্যাস্ট্রোকনেমিয়াস, এটা কিন্তু দারুণ। তাকায় দেখো, গ্যাস্ট্রোকনেমিয়াস উপরে লাল, কিন্তু নিচের দিকে দেখো, একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু সাদা হয়ে নিচে কোথায় যুক্ত হয়েছে? দেখো তো, এই গ্যাস্ট্রোকনেমিয়াস সাদা হয়ে নিচে এই জায়গায় যুক্ত হয়েছে। গ্যাস্ট্রোকনেমিয়াস সাদা হয়ে নিচে এই জায়গায় যুক্ত হয়েছে। এই যে যেই জায়গায় গ্যাস্ট্রোকনেমিয়াস যুক্ত হয়েছে, এটা কিন্তু গ্যাস্ট্রোকনেমিয়াসের টেন্ডন। সাদা অংশটা গ্যাস্ট্রোকনেমিয়াসের কি? এটাকে বলা হয় টেন্ডন। এখন তোমরা তো জানোই না যে টেন্ডন কাকে বলে, তারপর আমি সেটা জানাই দিচ্ছি। আর নিচে যেই হাড়ে যুক্ত হয়েছে, সেই হাড়টাকে বলা হয় ক্যালকেনিয়াস। তো সেটা আমি পড়াবো তোমাদেরকে। ক্যালকেনিয়াস এবং ট্যালাসের সাথে যুক্ত হয়, তো এটা আমরা দেখবো। তো যাই হোক, এই টেন্ডনের মাধ্যমে এটা যুক্ত হয়। তো গ্যাস্ট্রোকনেমিয়াস টেন্ডনের মাধ্যমে নিচে যুক্ত হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এটা সবার আগে এইটুকু পড়ি, হাঁটুর ভাঁজ করার জন্য 2টা পেশি দরকার হয়। এই পেশিটা যাতে কখনোই তোমরা বাপের জন্য ভুলে না যাও, সেই জন্য মনে রাখবে এই পেশির নাম হলো হাগা পেশি। হাগা, হা দিয়ে হলো হ্যামস্ট্রিং, গা দিয়ে হলো গ্যাস্ট্রোকনেমিয়াস। সো তাহলে হাঁটু ভাঁজ করতে কোন পেশি লাগে? আশা করি সবাই পারবা। সো হাঁটু ভাঁজ করতে যে পেশি লাগে সেটার নাম হলো হাগা পেশি, আশা করি সবাই পারবে ইনশাআল্লাহ। সো হ্যামস্ট্রিং পেশিতে কয়টা পেশি থাকে? 3টা। গ্যাস্ট্রোকনেমিয়াস তো গ্যাস্ট্রোকনেমিয়াস। এখন যে গ্যাস্ট্রোকনেমিয়াসের ছবি যে দেখাইলাম, এই গ্যাস্ট্রোকনেমিয়াস কিন্তু পরবর্তীতে তাকায় দেখো, এইটা হলো আমাদের গোড়ালির প্রধান পেশি। তাকায় দেখো, এটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে, এই লাইনটা অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা আসছে। পায়ের ডিম বা গুলি বা গোড়ালি, আমাদের গুলির প্রধান পেশি। গুলি বলতে গোড়ালিকে বোঝানো হচ্ছে। তাহলে আমাদের পায়ের ডিমের প্রধান পেশি কোনটা? গ্যাস্ট্রোকনেমিয়াস, কারণ এটা একদম পায়ের নিচ পর্যন্ত গেছে, ছবিতে তো দেখলাই। এটা কোন অস্থির সাথে যুক্ত থাকে? নিচের দিকে, ক্যালকেনিয়াস। ক্যালকেনিয়াসের অপর নাম কি? গোড়ালির অস্থি। তোমরা সবাই গোড়ালি চেনো আশা করি, যারা এখন গোড়ালি চেনো না তাদেরকে তো ছোটবেলায় ফিরে যেতে হবে। এই হলো আমাদের পায়ের গোড়ালি। তাহলে গোড়ালির প্রধান পেশি কোনটা? এই গ্যাস্ট্রোকনেমিয়াস, কারণ নিচের দিকে এটা আসে, এখানে যুক্ত হয়। গোড়ালির অস্থির নাম কি? ক্যালকেনিয়াস অস্থি। এই ক্যালকেনিয়াস যখন যুক্ত হয়, এই সাদা অংশটার নাম হলো, এটা টেন্ডন। এই টেন্ডনটার নাম হলো অ্যাকিলিস টেন্ডন। এটা আশা করি তোমরা সবাই জানো হয়তো, এটা খুব বিখ্যাত হৃদয় বিদারক কাহিনী আছে, অ্যাকিলিস টেন্ডন।
আশা করি সবাই এটা তোমরা জানো কাহিনীটা। কে কে জানে কাহিনীটা? অ্যাকিলিস টেন্ডনের কাহিনীটা কে কে জানে? কে জানে কথা বলো তো। কারো জানা আছে? আমি জানি না ভাই। না ভাইয়া ওকে, পা ভাঁজ করতে হাগা পেশি। ভাইয়া আপনার সাউন্ড কম। ও এখনো পুরনো জামানায় ফিরে আসছে, যেখানে সাউন্ড আমি ঠিক করে ফেললাম ও এখন সাউন্ড কমের জামানায় ফিরে আসছে। ও মনে কোনো কারণে আগের কমেন্ট করে দেখে ফেলে এখন এই কমেন্ট করতেছে। সো যাই হোক, তাহলে আমি কি পড়াইলাম? গ্যাস্ট্রোকনিমিয়াস একটা টেন্ডনের মাধ্যমে নিচের দিকে যুক্ত হয়। এখন তুমি বলে দেবে টেন্ডন কি জিনিস, ওটা কি পড়াচ্ছেন? টেন্ডন মানে হলো একটা পেশি। ধরো এটা একটা হাড়, এটা একটা হাড্ডি। কুকুর যে হাড্ডিগুলো খায়, ধরলাম এটা একটা হাড্ডি, যেমনই আঁকি। এই হাড্ডির উপরে একটা পেশি আছে সবুজ বর্ণের। এখন এই পেশিটা তো হাড়ের সাথে যুক্ত হতে হবে। এই পেশিটা হাড়ের সাথে যে জিনিসগুলোর মাধ্যমে যুক্ত হয়, এই লালগুলাকে বলা হয় টেন্ডন। তাহলে পেশিকে হাড়ের সাথে যুক্তকারী তন্তুকেই বলা হয় টেন্ডন। মনে থাকবে, পেশিকে হাড়ের সাথে যুক্ত করার যে তন্তু সেটাকে বলে টেন্ডন। তাহলে আমাদের যে গ্যাস্ট্রোকনিমিয়াস, সেটা যে ক্যালকিনিয়াসের সাথে যুক্ত হবে কোন টেন্ডন দিয়ে? সেই টেন্ডনটাকে বলা হয় অ্যাকিলিস টেন্ডন। এটা একটা খুব বিখ্যাত কাহিনী। আমি এই কাহিনীটা আজকে হৃদয় বিদারক ভাবে আমি এই কাহিনীটা তোমাদেরকে বলে ফেলতে চাই, তাহলে কাহিনীটা জেনে ফেলবা। তার আগে বলো যে কাহিনীটাকে আসলেই বলবো নাকি দরকার নেই? কাহিনীটা বললে মনে থাকবে। কাহিনীটাকে শোনাতে চাও? জি ভাইয়া। ভাইয়া গল্প বলে শুনবো না। সাইদ বোরহানকে শুনতে চাও? জি ভাইয়া, শুনতে চাই, মানে সেই রকম ভাবে শুনতে চাই। ও, সেই রকম ভাবে শুনতে চাই। হোয়াট ডাজ দ্যাট মিন? মানে কানটা কি তুই দুই কানের জায়গায় চার কান দিয়ে শুনবি নাকি? না ভাইয়া, খুব মনোযোগ দিয়ে শুনবো, যেহেতু খুব মনোযোগ দিয়ে শুনবি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো এই অ্যাকিলিস টেন্ডন নামটার দিকে খেয়াল করো। কাহিনীটা বলবো, একটাই শর্ত, তিনটা তথ্য মনে রাখতে হবে। অ্যাকিলিস টেন্ডন কোন পেশির টেন্ডন? উত্তর হলো গ্যাস্ট্রোকনিমিয়াস। কোন জায়গায় এই পেশিটা যুক্ত হয়? উত্তর হলো ক্যালকেনিয়াস। অস্থির নাম কি? ক্যালকেনিয়াস। কিসের মাধ্যমে যুক্ত হয়? অ্যাকিলিস টেন্ডনের মাধ্যমে। আশা করি আর এই গল্পের পরে তোমাদের তিনটা জিনিসই তোমাদের ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে। ঠিক আছে? সো তাহলে গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি ক্যালকেনিয়াস অস্থিতে যুক্ত হয় অ্যাকিলিস টেন্ডনের মাধ্যমে। আমরা এখন গল্প শুনবো হলো অ্যাকিলিস টেন্ডনের। অ্যাকিলিস এই নামটা তোমাদেরকে আমি জানাই দিচ্ছি। তোমরা ছোট মানুষ, তোমরা হয়তো বা অনেকেই এখন বাইরের বইটই পড়ার টাইম পাচ্ছ না, অনেক তোমরা পড়ালেখা করো। কিন্তু আমি যখন ছোট ছিলাম, আমি যখন স্কুলে লাইফে পড়তাম, আমি প্রচুর গল্পের বই পড়ছি। প্রচুর মানে প্রচুর। ক্লাস 6 থেকে আমার গল্পের বই পড়া শুরু হয়। আমি কোন যেন একটা প্রতিযোগিতায় ক্লাস 6 থেকে, আমার 5 থেকে বিভিন্ন প্রতিযোগিতায় আমি অংশ নেই। ক্লাস 6 থেকে আরো বেশি বেশি প্রতিযোগিতা অংশ নিতাম। বিতর্ক, উপস্থিত বক্তৃতা, মনে করো যাই আসতো আমি মনে করো সবার আগে আগে অংশ নিতাম। এখন অন্য কেউ পারুক না পারুক, আমি যতটুকুই পারতাম দেখা যেত যে আমি কোনো কোনো পুরস্কার সবসময় পাইতাম, ফার্স্ট সেকেন্ড হইতামই মনে করো। সো আমি মোটামুটি ক্লাস 10-এ যাইতে যাইতে আমি এত বেশি পুরস্কার পাইলাম যে একটা আলমারি ভর্তি শুধুমাত্র, এখন আমার বাসায় যতগুলো বই তার মধ্যে 90% বই হলো আমার শুধুমাত্র 6 থেকে 10 পর্যন্ত পাওয়া পুরস্কার। সো যেহেতু বইগুলো পাইতাম পুরস্কার, তখন আমি সেগুলো সবগুলোই পড়তাম। তো বই পড়ার নেশা আমাকে পেয়ে যায়। প্রচুর বই পড়ি আমি পুরো স্কুল লাইফে। এবং তখন একটা বই পড়েছিলাম আমি, গ্রিস ও ট্রয়ের উপাখ্যান। তোমরা জানো যে গ্রিস বলে একটা দেশ আছে পুরো পৃথিবীতে। একইভাবে ট্রয় বলে একটা নগরী ছিল, যেটা বর্তমানে আর নাই, যেটা ধ্বংসপ্রাপ্ত নগরী। কিন্তু সেটা হলো তুরস্কের একটা বিখ্যাত শহর ছিল ট্রয়। এবং এটা আমরা গল্প বলতেছি আজ থেকে প্রায় 3000 বছর আগের গল্প, মোটামুটি 3000 বছর। সো এখন কত সাল? 2021 সাল। সো এখান থেকে 2000 সাল মাইনাস করে দাও। যীশু খ্রিস্টের জন্মেরও মোটামুটি 1000 বছর আগের ঘটনা এটা, যেটাকে বলা হয় এবং একটা খুব বিখ্যাত যুদ্ধ হয়েছিল বলে বলা হয়, যেটাকে বলা হচ্ছে গ্রিস এবং ট্রয়ের মধ্যে খুব বিখ্যাত যুদ্ধ। সো ঘটনাটা এমন, সেই সময় এখন মনে করো বিশ্বের সবচেয়ে বড় বড় এলাকা, সবচেয়ে বিখ্যাত উন্নত দেশ কোনটা? আমেরিকা। এবং আমেরিকা নিউ ইয়র্ক আমরা এক নামে চিনি, আবার এদিকে লন্ডন আমরা এক নামে চিনি, তাই না? তো আমরা ধরে নিব যে সেই সময়ে ট্রয় এবং গ্রিস ছিল সেই সময় এইরকম বিশ্বের দুটো পাওয়ারফুল দেশ। সেই সময় 300 বছর, 3000 বছর আগে। তো এই যে বিশ্বের দুটো খুবই পাওয়ারফুল দেশ এরা, তখন এদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। কিন্তু এদের মধ্যে কোনো এমনি একটা শত্রুতা ছিল, কিন্তু ওদের মধ্যে মোটামুটি শান্তিই বিরাজ করতেছিল যতই শত্রুতা থাক।
একসময় দেখা যায় যে গ্রিসের যে রাজা, ওই রাজা ছিল কিছুটা অত্যাচারী শাসক। তো সে একটা সুন্দরী বউ বিয়ে করে, মোটামুটি জোর করেই ও বিয়ে করে। ওই রাজাটার নাম ছিল মেনেলাউস। তো যাই হোক, রাজাটার নাম মনে রাখাটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু ওর বউটা ছিল খুবই সুন্দর। ওর বউটার নাম ছিল হেলেন। তো হেলেন ইয়াং, আর মেনেলাউস ছিল একটু বয়স্ক এবং খুব অত্যাচারী শাসক ছিল। এখন ট্রয় যে পাশে তুরস্কের যে ট্রয়ের ছিল একজন রাজকুমার। রাজকুমারের নাম হলো প্যারিস। নামগুলো মনে রাখাটা ফরজে আইন না, তারপর আমি তোমাকে বুঝাচ্ছি। তো প্যারিস একবার এরকম গ্রিসে ঘুরতে যায়। গ্রিসে ঘুরতে গিয়ে প্যারিস ওই হেলেনকে, মানে রাজার বউকে দেখে ফেলে ও রাজার বউকে খুবই পছন্দ হয়ে যায়। আর তোমার যেহেতু হেলেনের সাথে রাজার সম্পর্কটা ছিল একটু খারাপ, যেহেতু বয়সের একটা বড় পার্থক্য ছিল এবং রাজা ছিল খুব দুষ্ট প্রকৃতির রাজা, সো রাজার বউ প্যারিসের, সহজ ভাষায় প্যারিসের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। আর প্যারিস ছিল মনে করো একটু দুষ্ট টাইপের ছেলে। ও মনে করো সবসময় এরকম সহজেই মেয়েদের সাথেও সম্পর্ক তৈরি করতে পারতো। তো ও একদম হেলেনকে পটায় ফেলে। হেলেনও প্যারিসকে পটায় ফেলে, দুজনকে পটায় ফেলে। এবং খুব মজার ঘটনা, ওরা প্যারিস হেলেনকে নিয়ে পালিয়ে যায়। তো তাহলে ট্রয়ের রাজকুমার গ্রিসের রানীকে নিয়ে পালিয়ে গেল। এরপর যখন জানতে পারলো যে মেনেলাও যখন জানতে পারলো, রাজা যখন জানতে পারলো তার বউকে নিয়ে পালিয়ে গেছে একটা নাদান ছোকরা, তখন ও প্রচন্ড খেপে যায়। ও চিঠি পাঠায় যে আমার বউকে ফেরত পাঠাও, তাহলে তোমাদেরকে মাফ করে দিব। কিন্তু প্যারিস বলে যে না, আমি আর একে ফেরত পাঠাবো না। হেলেনও বলে আমি আর যাবো না। তখন তো খুব বুঝতেই পারছো যে তখন দুই সাম্রাজ্যের মধ্যে একটা যুদ্ধ হওয়াটা ফরজে আইন। তখন তাদের মধ্যে একটা যুদ্ধ হওয়ার কথা এবং যুদ্ধ লেগে যায়, এবং কঠিন যুদ্ধ। এখন তাহলে এখানে অ্যাকিলিস নামটা কোথা থেকে আসলো? অ্যাকিলিস ছিল গ্রিসের, মানে যেখান থেকে হেলেনকে নিয়ে ভাগায় চলে গেছে, অ্যাকিলিস ছিল গ্রিসের শ্রেষ্ঠ যোদ্ধা। শ্রেষ্ঠ মানে শ্রেষ্ঠ। এবং আমরা যেমন বলি না যে সর্বকালের সেরা প্লেয়ার লিওনেল মেসি, সর্বকালের সেরা প্লেয়ার, এক একজনের নাম দেই। তো অ্যাকিলিসকে বলা হতো সর্বকালের সেরা যোদ্ধা। মানে এর মতো যোদ্ধা না অতীতে কখনো আসছে না ভবিষ্যতে কখনো আসবে, এইরকম বলা হতো অ্যাকিলিসকে। এবং বলা হতো যে অ্যাকিলিস একাই একটা সৈন্য বাহিনীকে ধ্বংস করে দিতে পারে, মানে এরকম ও পাওয়ারফুল। তো এরকম যুদ্ধ ঘোষণা হইলো। সো এই হলো অ্যাকিলিস। এখন এই যুদ্ধে অ্যাকিলিস জয়েন করতে চায় না। মেনেলাউস ওকে অ্যাকিলিস, কারণ ও তো পাওয়ারফুল, ও কোনো রাজা টাজাকে গুনতো না। ওকে যুদ্ধে জয়েন করার জন্য আহ্বান জানায় গ্রিসের লোকজন, কারণ এটা তো একটা সাম্রাজ্যের, মনে করো আমাদের দেশের বাংলাদেশ বনাম পাকিস্তান যুদ্ধ হচ্ছে, এটা তো একটা কি বলে, এটাকে একটা প্রাইভেটের বিষয়। তো তোমার দেশের সেরা সেনাপতি যে তোমার জন্য যুদ্ধ না করে ব্যাপারটা কেমন হবে? কিন্তু অ্যাকিলিস বলে যে এটা তো আমাদের দেশের যুদ্ধ না, এটা রাজার বউ, রাজা ধরে রাখতে পারেনি, পালায় চলে গেছে, এটার জন্য আমি কি জন্য যুদ্ধ করবো? আমি কেন জান দিতে যাবো আমার নিজে? তো অ্যাকিলিস শুরুর দিকে একদম যুদ্ধ করতেই চায় না, কিন্তু পরবর্তীতে তাকে ফুসলায় ফাসলায় যুদ্ধে ওরা আসলে নিয়ে যায়। ঠিক আছে, মানে ওকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে, দেশের কথাবার্তা বলে, পরে ও যুদ্ধে যাওয়ার জন্য বাধ্য হয়। তো যুদ্ধ হয়। তো এইরকম ভাইয়া আপনি ক্লাস 6 থেকে এরকম রোমান্টিক গল্পের বই পড়তেন। এটা রোমান্টিক না, এটা তো ইতিহাসের বই। ইতিহাসের ছোট্ট পার্ট রোমান্টিক, যেটা কাহিনীটা হচ্ছে একজন মাত্র নারীকে নিয়ে, শুধু হেলেন ফিরে আসলে পুরো ঘটনার সমাধান হয়ে যায়। একটা সাম্রাজ্য পুরো নষ্ট হয়ে গেছে শুধুমাত্র একটা মেয়ের জন্য, ব্যাপারটা কত ভয়ঙ্কর। তো যাই হোক, প্রচন্ড যুদ্ধ লাগলো। কিন্তু ট্রয় নগরীটার, তখনকার যে নগরীর চারপাশে বড় বড় দেওয়াল থাকতো, যে দেওয়ালগুলা ভেদ করে কোনো সৈন্য ভেতরে যেতে পারতো না। এখন যেমন তুমি চাইলে ঢাকা শহরে ঢুকে যেতে পারতেছো, তখন এরকম ছিল না। তখন পুরো নগরীটার চারপাশে তোমার মনে করো দেওয়াল দেওয়া থাকতো, যে দেওয়াল ভেদ করতো। গ্রিসের লোকজন ওই দেওয়াল ভেদ করে আক্রমণ করছে ট্রয়, কিন্তু যুদ্ধে আর জিততে পারে না। এটা একটা কারণ। আরেকটা কারণ হলো অ্যাকিলিস যদিও যুদ্ধে গেছে, কিন্তু যুদ্ধ করতেইছে না, কারণ ও বলছে যে এই যুদ্ধ শুধু আমি আসছি, না হয় আসছি, কিন্তু যুদ্ধ আমি করবো না। কিন্তু অ্যাকিলিসের একটা চাচাতো ভাই ছিল, ওই চাচাতো ভাইটা বলছিল যে ভাই আমাদের যুদ্ধ করা উচিত। অ্যাকিলিস বলছে তুই চুপচাপ থাক, তুই ছোট্ট মানুষ, তুই কিছু বুঝিস না, তুই যুদ্ধ করিস না। সো কিন্তু ওর চাচাতো ভাইটা ছিল ইয়াং, ওর রক্ত টকবক করতেছিল। ও একদিন অ্যাকিলিসের যে মনে করো তোমার কি বলে মাথায় এগুলা হেলমেট পরে না যুদ্ধ করতে যাওয়ার সময়, তারপর বুকে যে বর্ম পরে, ওইগুলা পরে সে একদিন যুদ্ধ করতে চলে গেছে, অ্যাকিলিস জানেও না। পরে যখন ট্রয়ের সৈন্যরা দেখলো যে অ্যাকিলিস যুদ্ধ করতে আসতেছে, তখন মোটামুটি ট্রয়ের সৈন্যদের মনে ভয় ধরে গেল, আজকে মনে হয় রেহাই নেই, আজকে আমরা সব সাইজ হয়ে যাবো। তো এইরকম ট্রয়ের সৈন্যগুলো, অর্ধেক সৈন্য ভয় পাই গেল যে আজকে আমরা মোটামুটি মরেই যাব। কিন্তু ট্রয়েরও এরকম একজন বড় বীর ছিল, যার নাম ছিল হেক্টর।
হেক্টর বলে যে কোনো সমস্যা নেই, দরকার হলে অ্যাকিলিসের হাতে প্রাণ দিব, কিন্তু ওর সাথে আমি যুদ্ধ করেই মরবো। হেক্টর আগাই গেল এবং দুজনের মধ্যে খুব যুদ্ধ হলো এবং অ্যাকিলিস মরে গেল। এইটা দেখে তো সবাই অবাক যে অ্যাকিলিস মরে গেল, মানে অ্যাকিলিস হলো বিশ্বের সেরা যোদ্ধা, অ্যাকিলিস হেক্টরের হাতে বধ হয়ে গেল। কিন্তু কেউ এইটা দেখে গ্রিসের সৈন্যরা ভাবলো যে আর রেহাই নেই, মানে এতদূর যুদ্ধ করতে আসলাম, আমাদের অ্যাকিলিসে মরে গেছে, আমরা আর যুদ্ধে জিততে পারবো না। কিন্তু পরে যখন হেলমেট খুলে দেখে যেটা আসলে অ্যাকিলিস না, এটা হলো অ্যাকিলিসের ভাই। পরে তখন হেক্টর তো বুঝতে পারলো যে একটা বড় ভুল হয়ে গেছে, অ্যাকিলিস এতদিন যুদ্ধ করে নাই, এইবার ওর ভাইকে মারে ফেলছি, এইবার অ্যাকিলিস যুদ্ধ করতে আসবে। যখন অ্যাকিলিস শুনলো যে ওর ভাইকে মেরে ফেলছে ট্রয়বাসী, তখন অ্যাকিলিস পাগল হয়ে যায় রাগে এবং সে একাই চলে যায় তোমার ট্রয়ের শহরের ভিতরে তো যাইতে পারে না, ও বাইরে যায়, বলে হেক্টর তোর বুকের বাটা থাকলে, বাপের এক বাপের এক পুত্র হইলে, যদি বাপের বেটা হোস তাহলে এখন বাইরে হয়, তোকে দেখি তুই কত বড় পাঠা হয়েছে, আমার ভাইয়ের সাথে তুই পণ্ডিতি দেখাইস। তখন কেউ যদি আগেরকার দিনে এরকম মনে করো কাউকে যুদ্ধের জন্য আহ্বান করে, তখন তোমাকে যেতেই হতো, না হলে মনে করো ব্যাপারটা খুব অপমানজনক। হেক্টর খুব বড় মাপের যুদ্ধ ছিল, হেক্টর পরে অ্যাকিলিসের যুদ্ধ করতে যায় এবং পুরো ট্রয়বাসীর সামনে অ্যাকিলিস ওকে মেরে ফেলে, একদম একদম মেরে ফেলে, কারণ অ্যাকিলিস ছিল আসলেই খুবই বড় মাপের যোদ্ধা। কিন্তু অ্যাকিলিসের রাগটা ক্ষান্ত হয় না, ও তখন রাগের মধ্যে জ্বলতে থাকে এবং ওরা তখন সিদ্ধান্ত নেয় যে ওরা ট্রয় নগরী পুরো ধ্বংস করবে। অ্যাকিলিস তখন ব্রেন খাটানো শুরু করে। সো তার অ্যাকিলিস এত বড় যোদ্ধা হওয়ার পরেও কিন্তু ওরা ওই দেওয়াল ভেদ করতে পারতেছিল না, ট্রয় নগরীর ভেতরে তারা যেতে পারতেছিল না, ফলে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে যাচ্ছিল, তারা জিততে পারতেছিল না। পরে কি ফন্দি করলো, তারা একটা বুদ্ধি বের করলো। তারা বললো তারা একটা বিশাল বড় ঘোড়া বানাইলো। কত বড় ঘোড়া সেটার উদাহরণ দেওয়া খুব কঠিন হয়ে যাবে আমার জন্য, তারপরও তোমাদেরকে ধরো একটা ফুটবল মাঠের সমান, ফুটবল মাঠে খেলা হয় এরকম একটা ফুটবল মাঠের সমান তারা একটা ঘোড়া বানাইলো কাঠ দিয়ে। এবং একদিন সকালবেলা ট্রয়বাসী ঘুম থেকে উঠে দেখলো যে সকল গ্রিসবাসী যারা যুদ্ধ করতে আসছিল সকল সৈন্য পালায় চলে গেছে, ওরা আর ওই জায়গায় নাই, শুধু ওরা যে জায়গায় ছিল সে জায়গায় একটা ঘোড়া ওরা রেখে গেছে এবং ঘোড়ার গায়ে বড় বড় করে লিখে দেওয়া যে অনেক যুদ্ধ হয়েছে ভাই, আমরা মাফ চাচ্ছি, মানে আমরা বুঝে নিলাম যে এই ট্রয় নগরী দখল করা সম্ভব না, তোমরাও শান্তিতে থাকো আমরাও শান্তিতে থাকি, শুধু এই ঘোড়াটা তোমাদের জন্য উপহার হিসেবে দিয়ে গেলাম, এইটাকে তোমরা তোমাদের শহরের মধ্যে নিয়ে যাও, এটা নিয়ে তোমরা আনন্দ ফুর্তি করো, এইটা আমাদের জন্য, আমাদের কি বলে, এটা একটা উপহার স্বরূপ তোমাদেরকে দিয়ে গেলাম। তো এই ঘোড়াটাকে বলা হয় ট্রোজান হর্স। তোমরা কখনো ভাইরাসের নাম যদি শুনে থাকো, এরকম একটা ভাইরাস থাকে মোবাইলে, যে ভাইরাসের নাম হলো ট্রোজান হর্স ভাইরাস। ট্রোজান বলতে ট্রয়। সো এইটা দেখে তো মনে করো প্রচন্ড ট্রয়বাসী প্রচন্ড খুশি হয় যে এরকম একটা যুদ্ধ শেষ হয়ে গেল, এতদিন ধরে যুদ্ধ হচ্ছে, যুদ্ধ শেষ, এরা বিদায় নিছে। ওরা সেই ঘোড়াটা নিয়ে দেওয়ালের ভিতরে শহরের ভিতরে নিয়ে যায় এবং ওরা প্রচন্ড প্রচন্ড পার্টি শুরু করে, পার্টি। মনে করো এক একজন এতদিন ধরে ওরা মনে করো যুদ্ধ করতেছিল, এখন গ্রিসবাসী বিদায় নিছে, উপহার হিসেবে ঘোড়া দিয়ে গেছে, ওরা আর কোনো চিন্তা করে না, ওরা ঘোড়াটা নিয়ে ভিতরে যায় ট্রয় নগরী এবং তারা সারা রাত ব্যাপী পার্টি করতে থাকে, পার্টি 12টা 1টা 2টা 3টা পর্যন্ত তারা পার্টি করে ঘুমাইতে যায়, প্রচন্ড পার্টি করে সবাই। যখন তারা পার্টি করে ঘুমাইতে যায় তখন এই ঘোড়াটা তো অনেক বড়, একটা ফুটবল মাঠের বড়, চিন্তা করো কত বড় ঘোড়া তারা বানিয়েছে। সেই ঘোড়ার ভিতরে ছোট্ট ছোট্ট খোপ বানায় রাখছিল, যেটার ভিতরে গ্রিসের অনেক সৈন্য লুকায় ছিল। যখন পুরো ট্রয়বাসী ঘুমাই গেল রাত 3টার দিকে, ওরা ঘোড়ার ভেতর থেকে ছোট্ট ছোট দরজা খুলে খুলে বের হয়ে আসতে শুরু করে এবং যেটার ভিতরে অ্যাকিলিসও ছিল, এবং অ্যাকিলিস সহ সবাই রাতের অন্ধকারে পুরা ট্রয় নগরীকে যাকে যেখানে পায় সেখানেই মেরে ফেলে এবং মেরে ফেলে পুরা ট্রয় নগরী জ্বালায় দেয়। এবং এক রাতের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে ট্রয় তখনকার বিশ্বে নিউ ইয়র্ক জ্বলে পুড়ে ছারখার, এবং 3 ঘন্টার মধ্যে। সো তো গ্রিস কিন্তু যুদ্ধটা জিতে গেল, গ্রিস কিন্তু তাদের যে লক্ষ্য ছিল ট্রয়কে পুরো ধ্বংস করে দেওয়া, সেটা কিন্তু তারা জিতে গেল। কিন্তু মজার বিষয়, অ্যাকিলিসকে বলা হতো অমর, অ্যাকিলিস কখনোই মারা যাবে না, এটা সবাই জানতো, সেজন্যই সবাই ভয় পেত, অ্যাকিলিস যে যুদ্ধে যাবে সেই যুদ্ধে তো মরবেই না। এখন এই যুদ্ধে দেখা যায় যে যুদ্ধের শেষ পর্যায়ে অ্যাকিলিস সবাই যুদ্ধে জিতেই গেছে গ্রিসবাসী, ওই যে প্যারিস যে কিনা পালায় নিয়ে আসছিল মেয়েটাকে, এর মধ্যে আবার একটা ছোট্ট কাহিনী ঘটে যায়, কাহিনীটা জটিল কিছু না। প্যারিসের বোন আবার গ্রিসের হাতে বন্দী হয়, গ্রিস বাহিনীর হাতে। অ্যাকিলিস ওকে উদ্ধার করে, ওকে সম্মান দেয় যে না, একে বন্দী হয়েছে কি হয়েছে, একে আমরা কোনো ক্ষতি করবো না। কিন্তু দেখা যায় যে প্যারিসের সাথে ওর একটা সম্পর্ক হয়ে যায়, প্যারিসের সাথে দুঃখিত, ওই বোনের সাথে অ্যাকিলিসের একটা ভালোবাসার সম্পর্ক হয়ে যায়। সো অ্যাকিলিসের লক্ষ্য ছিল ট্রয় নগরী দখল করে ওই বোনকেও, প্যারিসের বোনকেও ওর সাথে করে গ্রিসে নিয়ে যাওয়া, কারণ ওরা সুখে শান্তিতে ঘর করবে। একদম যুদ্ধ শেষ হয়ে গেছে, সব রাজারা প্যারিসের বাপ মা এরা সবাই পালাই যাচ্ছে, কারণ
ট্রয় নগরী যুদ্ধে হারে গেছে। হেলেন যেই মেয়েটা পালায় আসলো গ্রিস থেকে, ও পালায় যাচ্ছে, কিন্তু অ্যাকিলিস শুধুমাত্র একজনের খোঁজেই ছিল, সেটা হলো ওই যে প্যারিসের বোন যাকে ও ভালোবাসছিল। সে এইদিকে লুটতরাজ চলতেছে, মারামারি চলতেছে, অ্যাকিলিস এসব কোনো কিছু দেখতেছিল না। ও শুধুমাত্র ওই মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছিল যে এই মেয়েটা কোথায়, ওকে নিয়ে আমি চলে যাব, আমার এসব কাউকে খুন করার দরকার নেই। অ্যাকিলিস আসলে কাউকে খুন টুন করেনি, বাধ্য না হইলে ওকে যে মারতে আসে ওকেও মারে দিছে। অ্যাকিলিস আসলে মনের দিক দিয়ে খুব ভালো ছিল। সো প্যারিস যখন দেখলো যে ওর বোনও কিন্তু অ্যাকিলিসকে ভালোবাসতো, প্যারিস যখন দেখলো যে প্যারিসের বোন অ্যাকিলিসের কাছে চলে যাচ্ছে, তখন প্যারিস তো আর জানতো না যে ওদের মধ্যে এরকম ভাব ভালোবাসার সম্পর্ক। তো প্যারিস আসলে ছিল একটা অকর্মা ঢেকি। ও কোনো যুদ্ধই করতে পারতো না, না তলোয়ার চালাইতে পারতো, না ও তীর চালাইতে পারতো। সো ও শেষ মুহূর্তে যাওয়ার আগে অ্যাকিলিসের দিকে বুক বরাবর লক্ষ্য করে তীর ছুড়ে মারে যে না, তুই আমার বোনকে নিয়ে যেতে পারবি না। ওই তীরটা বুকে না লেগে, বললাম তো নিশানা কত খারাপ ছিল, লাগে হলো অ্যাকিলিসের গোড়ালিতে, আমাদের যে পায়ের গোড়ালি, এই গোড়ালিতে তীর ঢুকে যায়। এবং গোড়ালিতে তীর ঢুকে মানুষ মারা যেতে পারে ব্যাপারটা তা না, কিন্তু তখনকার দিনে তীরগুলোতে বিষ মেশানো থাকতো। ওই গোড়ালিতে তীর ঢুকে, ওই তীর গোড়ালিতে ঢুকে অ্যাকিলিস ওই বিষক্রিয়ায় মারা যায়। অ্যাকিলিসকে বলা হতো অমর, ও কখনোই মরবে না। কেন অমর বলা হতো? কারণ বলা হতো এগুলো তো সত্য কাহিনী, এগুলো তো কাল্পনিক। অ্যাকিলিসের মা ছিল একজন দেবতা বা দেবী। বলা হতো অ্যাকিলিসের জন্মের পরে অ্যাকিলিসের মা অ্যাকিলিসকে একটা নদীর মধ্যে ডুবায় তুলছিল। ওই নদীর পানি যে জায়গায় স্পর্শ করছে, ওই জায়গায় কখনোই অ্যাকিলিসকে আঘাত করে ওই জায়গাগুলোতে ক্ষতিগ্রস্ত করা যাবে না। তো বলা হচ্ছে অ্যাকিলিসের মা যখন ওকে ডুবায় তুলে, তখন পায়ের গোড়ালি ধরে নদী ডুবাইছিল। ওই গোড়ালিটাই শুধুমাত্র নদীর পানিতে ভেজে নাই, সেই জন্য ওই গোড়ালিটাই ছিল অ্যাকিলিসের একমাত্র দুর্বল জায়গা। যার ফলে ওই তীরটা অ্যাকিলিসের গোড়ালিতে লাগে, যেটাই ওর বডির একমাত্র দুর্বল জায়গা ছিল। আর পুরো বডির কোথাও তীর লাগলেও মরতো না, এবং তীরটা ভুলক্রমে গোড়ালিতেই লাগে এবং অ্যাকিলিস মৃত্যুবরণ করে। পরের দিন সকালবেলা যখন গ্রিসবাসী আসে, তখন ওরা কিন্তু আনন্দ করার বদলে ওরা খুবই কষ্ট পায়, কারণ ওদের সবচেয়ে বড় বীর সে কিন্তু মারা গেছে। তো এইটাকেই বলা হয় অ্যাকিলিস হিল। এই টেন্ডনটাকে সেই জন্য বলা হয় অ্যাকিলিসের টেন্ডন, কারণ এই টেন্ডনটা ওর সবচেয়ে দুর্বল জায়গা ছিল। তোমরা যদি কখনো ইংরেজি পড়ো, ইংলিশের ইডিয়মস এন্ড ফ্রেজে কিন্তু একটা ইডিয়মস এন্ড ফ্রেজ আছে অ্যাকিলিস হিল, যেটাকে বলা হয় দুর্বল জায়গা। ওর দুর্বল জায়গা খুঁজে বের করো। বাংলা সিনেমাতে যেমন দুর্বল জায়গা হলো নায়কের বউ এবং মা। দেখা যায় যে নায়কের বউ এবং মাকে কিডন্যাপ করে নিয়ে যায়, এখন দুই হাত দুটো বাদে বেঁধে রাখে। তারপর নায়ক মোটর সাইকেল দিয়ে এসে দেওয়াল ভেদ করে একদম সবাইকে ঝাঁঝা ঝাঁঝা করে মেরে দিয়ে মা এবং বউকে উদ্ধার করে দেয়। তো দুর্বল জায়গা, প্রত্যেকে আমাদের দুর্বল জায়গা আছে, আমাদের এক একজন এক একটা দুর্বল জায়গা। তো অ্যাকিলিসের দুর্বল জায়গা ছিল এই গোড়ালিটা। এই হলো গল্প। তবে ট্রয়ের নগরী, এই পুরা উপাখ্যানটা বলা হয় যে এই উপাখ্যানটা আসলে বানানো, এইটা হলো কল্পকাহিনী। তবে ট্রয় নগরীও ছিল, গ্রিসও ছিল, এবং এরকম দুটো সাম্রাজ্য ছিল। তবে এই কাহিনীগুলো বলা হয় যে এই কাহিনীগুলো হলো বানানো। এবং এই কাহিনীগুলো আমরা যার বই থেকে জানতে পারি, তার নাম হলো অন্ধ কবি হোমার। হোমারের নাম তোমরা যদি কেউ শুনে থাকো তাহলে তুমি জানবা। হোমারের দুইটা বই ছিল, ইলিয়াড এবং অডিসি। এই বইগুলোতে তিনি মূলত এই কাহিনীটাই, এই মহাকাব্যটাই ব্যাখ্যা করেছিলেন, কিভাবে অ্যাকিলিস যুদ্ধে যুদ্ধে যুদ্ধ করতো, কিভাবে সে মানুষ শত্রুকে হত্যা করতো, সবকিছু বলা আছে। এই হলো অ্যাকিলিস টেন্ডনের কাহিনী। গোড়ালিতে কেন এটাকে অ্যাকিলিস টেন্ডন বলা হয়? কারণ অ্যাকিলিসের ওই গোড়ালিটা ছিল তার সবচেয়ে দুর্বল জায়গা। এবং এখান থেকে তুমি দুইটা শিক্ষা নিতে পারো। সেটা হচ্ছে তোমার দুর্বল জায়গা দিয়ে তোমাকে আঘাত করলে কিন্তু তুমি মোটামুটি সাইজ হয়ে যেতে পারো। আরেকটা শিক্ষা হলো যে অ্যাকিলিস বিশ্বের সবচেয়ে বড় যোদ্ধা, সেও যদি মারা যেতে পারে আমি তো মারা যাবো, তোমার আমার দুর্বলতা থাকতে পারে। আরেকটা শিক্ষা হলো নারীর জন্য বড় বড় সাম্রাজ্যের পতন হয়েছে, বড় বড় সাম্রাজ্যের পতন। তার মধ্যে দেখো ট্রয়ের মতো একটা বিখ্যাত নগরী শুধুমাত্র একটা মাত্র মেয়ের জন্য, হেলেন, ওর জন্য একটা সবাই মারা গেছে, কত মানুষ মারা গেছে শুধুমাত্র একটা মেয়ের জন্য। তো এটা একটা বড় বিষয়। এবং নারীর জন্য কত কি হতে পারে। কিছুদিন আগে যে পরিমলের জন্য দেখো কয়জনের কি হয়ে গেল, একটা পুলিশ অফিসারের কি হয়ে গেল, তোমরা রেগুলার দেখতেই আসো। কত মজার ঘটনা। তো যাই হোক, তাহলে তোমাদেরকে কত কি জানিয়ে দিলাম একটা ছোট্ট কাহিনী বলতে গিয়ে। এই যে তাহলে অ্যাকিলিস টেন্ডন, অ্যাকিলিস টেন্ডন কার টেন্ডন? গ্যাস্ট্রোকনিমিয়াসের টেন্ডন, আশা করি মনে থাকবে। এবং এই গ্যাস্ট্রোকনিমিয়াস কি করে? হাঁটুকে ভাঁজ করে। তাহলে আমাদের বক্রীকরণ পেশি, এই বক্রী কিন্তু ছাগলের বক্রী না,
এই বকরি হলো ভাঁজ করা, বক্র, বক্র থেকে বকরি। তাহলে আমাদের নি জয়েন্টকে ভাঁজ করে কে কে? হ্যামস্ট্রিং এবং গ্যাস্ট্রোকনিমিয়াস। আশা করি সবাই পারবা। তাহলে হাগা, হাগা দিয়ে আপনাকে মনে থাকবে। তাহলে এই যে হ্যামস্ট্রিং পেশি এবং কোয়াড্রিসেপস, তারাও কিন্তু একে অপরের কি পেশি? অ্যান্টাগনিস্টিক পেশি। সো আমি কিন্তু তোমাকে মেইন পড়াই দিলাম, তারাও কিন্তু একে অপরের অ্যান্টাগনিস্টিক পেশি। দেখছো কত কিছু জানিয়ে দিলাম। ঠিক আছে, অনেকক্ষণ গল্প টল্প করছি। এইবার মঈন বলো, তোমার কি কোনো কিছু প্রশ্ন আছে নাকি? জি ভাইয়া। ভাই যে বইতে তো দেওয়া আছে যে মানব দেহের সর্বাধিক মজবুত টেন্ডন হলো অ্যাকিলিস টেন্ডন, তাহলে গল্পের সাথে তো কি হইলো ভাই? বুঝিনি কি হয়েছে? যে মানব দেহের সর্বাধিক মজবুত টেন্ডন হলো অ্যাকিলিস টেন্ডন, ঠিক কিনা ভাইয়া? এটা কি হয়েছে তাতে? মজবুত টেন্ডন কি হয়েছে? এটা মজবুত হলে ওইটাই ওর সবচেয়ে দুর্বল জায়গা। এটা ওর সবচেয়ে, অ্যাকিলিস টেন্ডনের কি হয়েছে, তাতে কি সমস্যা? অ্যাকিলিসের দুর্বল জায়গাতে শক্তিশালী হতে পারবে না তা তো না। এটা সবচেয়ে ও, এখানে একটা কথা বলি, এটা আমাদের শরীরের সবচেয়ে মজবুত টেন্ডন তো বটেই। তোমরা কখনো শুনে থাকবা যে একটা বিশেষ শ্রেণীর ছাত্র ছাত্র কি বলবো, ছাত্র সংগঠন, তারা মানুষের রক কাটে দিত পায়ে। তো পায়ের যে রকটা আসলে কেটে দিত সেটা কিন্তু অ্যাকিলিস টেন্ডন, সেটা এই টেন্ডনটাই। কারো যদি এই রকটা কেটে দেওয়া হয় পায়ে, তাহলে কিন্তু সে আর হাঁটতে পারবে না, সে আর পা সোজা করতে পারবে না এই বাপের জন্মে, ইহ জন্মে। তো এই রক কিন্তু কেটে দিত, যদি এটা জোড়া লাগানো না হয় তাহলে কিন্তু মানুষ হাঁটতে পারতো না। শুনছো না যে জীবনে রক কেটে দেওয়া হয়? ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে একজন কমেন্ট করছে নিজেকে খুব পাওয়ারফুল মনে হচ্ছে, জ্যাসমিনটা আছে। হ্যাঁ, পাওয়ারফুল কত লাগছে? ঠিক আছে, আনিকা শর্ট দিলাম। ভাই এটা আগের হাত তোলা, হাতটা নামায়নি তো সেই জন্য। জিনিয়া বলো, কি জানতে চাও? অনেকদিন পরে তোমার ক্লাসে দেখতেছি। ভাইয়া লিভেটর এবং ডিপ্রেসর যে পেশি, এরা কি অ্যান্টাগনিস্টিক পেশি হতে পারে? অবশ্যই অ্যান্টাগনিস্টিক, এরাও অ্যান্টাগনিস্টিক। যারাই ঠিক একে অপর উল্টা কাজ করবে, অ্যাবডাক্ট করে এবং অ্যাডাক্ট করে, এরাও কিন্তু অ্যান্টাগনিস্টিক। যেটাই একে অপর উল্টা কাজ করবে সেটাই অ্যান্টাগনিস্টিক। রিশমা সরকার, সিসি গার্লস 5131, কি নাম এটা? তোর আব্বা আমাকে কি নাম? আসলে ভাইয়া এটা আমাদের কলেজের কোড নাম্বার সহকারে আর সেকশন সহকারে লিখতে হয়, তো আমরা তো কলেজে অনলাইন ক্লাস করি সেজন্য। সিসি গার্ল জিনিসটা কি? সিসি হচ্ছে আমরা গার্লস সেকশন, তো তাই ডবল সি গার্লস আমাদের সেকশনের নাম। ডবল সি দিয়ে কি বোঝায়? ডাবল সি বলতে এখানে তো অনেকগুলো সেকশন কলেজে, তো এক একটা এখানে বয়েজ সেকশন আছে আবার না ভাইয়া এটা এমনিতেই দিছে আর কি। চুন্নি এবং চিমটা এরকম কিছু? আচ্ছা ঠিক আছে, মজা। আচ্ছা তোমার প্রশ্ন বলো, কি জানতে চাও? আসলে ভাইয়া এখানে ওই যে হ্যামস্ট্রিং পেশি তো 3টা, আর এইখানে মানে গ্যাস্ট্রোকনিমিয়াস পেশি কি হ্যামস্ট্রিং পেশির মানে কোনো একটা অংশ, না, নাকি এটা আলাদা জিনিস? আলাদা, একদম আলাদা। কেন তুমি অংশ বলবা? এটা হাঁটুর পিছন সাইডটা, এটা হলো আমাদের হাঁটুর পিছন সাইড, এটা হলো আমাদের গ্যাস্ট্রোকনিমিয়াস। আর হ্যামস্ট্রিং এখানে 3টা, একদম সম্পূর্ণ আলাদা আলাদা পেশি। ওকে, সমস্যা থাকতে পারে। মুবাশশির আমাকে বলো। ভাইয়া রোটেটর পেশি কি কোনো অ্যান্টাগনিস্টিক পেশি নেই? থাকতে পারে, পিরিফর্মিসের কোনো অ্যান্টাগনিস্টিক থাকতে পারে, তবে আমার আমার ঠিক মনে পড়ছে না রোটেটরে আছে কিনা। ওকে, আর ভাইয়া বলো। আমরা যেমন আমাদের শরীরে যে অস্থির সংখ্যা গণনা করতে পারি, পেশির সংখ্যা কি গণনা করতে পারি? হ্যাঁ, পেশির সংখ্যা গণনা করতে পারি। আমরা আমাদের শরীরের পেশির সংখ্যা গণনা করতে পারি। এখানে সাধারণত বলা হয় যে কতগুলো পেশি আছে আমাদের বডিতে। যে রাত্রি যে সংখ্যাটা বলা হয় সেটা হচ্ছে যে 650টা পেশি আছে আমাদের বডিতে, 650টা। অ্যারাউন্ড 600 বা 650, দুই ধরনের কথা বলা হয়। ঠিক আছে, 600 প্লাস এই শব্দটা সবচেয়ে ব্যবহৃত হয়, মনে থাকবে। মাহি, আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া। আমানি বলো। জি ভাইয়া, ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া 25 তারিখের পর কি পেড বেসের যে ওইটা কি অফ হয়ে যাবে? মানে আপনি জুমে লিংক টিং এগুলো অফ করে দেবেন? পেইড ব্যাচে তো ওরা ক্লাস করতেই থাকবে, ফ্রি ক্লাস আস্তে আস্তে আমরা অফ করে দিব। হ্যাঁ জি ভাইয়া, এটা আর ওই কিনা যে প্যাটেলা প্যাটেলা জিনিসটা কি না ভাইয়া? কি হয়েছে? প্যাটেলা
হ্যাঁ প্যাটেলা কি? এটা কি ওই কি তরুণাস্ত্রীর একটা নাম? আরে না, প্যাটেলা একটা অস্থি, আমাদের বডি যে 206টা হয় তার মধ্যে একটা হলো প্যাটেলা। যাই হোক, আজকে দিনের শেষ টপিক, আজকে তোমাদেরকে আমি পেশির বস বানাই দিলাম। পেশিতে টান পড়ে কিন্তু ধাক্কা দেয় না, পেশি যে তোমাকে সবসময় টানে কখনো ধাক্কা দেয় না। এটা সবচেয়ে বড় উদাহরণ কি, সকালবেলা যখন ঘুম থেকে উঠো দেখবা যে পেশিগুলো তোমাকে বিছানার সাথে টেনে রাখছে, তুমি আর বিছানা থেকে উঠতে পারছো না। বাপের জন্য কখনই হবে না, পেশি বলবে এই বেটা যা। আর মনে করো কাকে বলবে, মনে করো আব্দুল মতিনকে বলে এই বেটা মতিন যা উঠ পড়তে বস। পেশি কোনো ধাক্কা দিয়ে তোমাকে টেবিলে পাঠাবে না। এটি হলো সবচেয়ে বড় উদাহরণ যে পেশিতে টান দেয় কিন্তু ধাক্কা দেয় না। এটা আসলে এখানে যা বলা হয়েছে সেটা নিয়ে তোমাকে পুরোপুরি বোঝানো সম্ভব না। তারপরে এখানে আমরা সবাই জানি যে টান এবং ধানের মধ্যে একটা, টান এবং ধাক্কার মধ্যে একটা বড় পার্থক্য আছে। একটাকে বলা হয় পুশ, পুশ মানে ধাক্কা, আর একটাকে বলা হয় পুল। সো পুশ পুল, পুল এবং পুশ দরজার মধ্যে লেখা থাকে, তাই না? মনে রাখতে হবে পেশির কিন্তু পুল, মাসেল পুল হয়, সবসময় কথা মনে রাখবা। পেশিতে অনেক সময় টান করে আমাদের, মাসেল পুল হয়, মাসেল কখনো পুশ করে না। তো মাসেল কখনো পুশ করে না, এই জিনিসটাই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য তুমি শুধু জেনে রাখবা। এবং এখানে আসলে বোঝাবার চেষ্টা করা হয়েছে যে পেশি সবসময় টানের মাধ্যমে কাজ করে, কন্ট্রাকশন সংকোচনের মাধ্যমে কাজ করে, ধাক্কা দিয়ে কোনো কাজ সে আসলে করে না। যে প্রত্যেকটা জিনিসই সংকোচনের মাধ্যমে হয়, এটাই এখানে বলা হয়েছে। ধাক্কার ইস্যুটা এখানে আনার কোনো প্রয়োজনই ছিল না এই জিনিসটা। তারপরও এই হেডলাইনে মনে রাখতো পেশি সবসময় পুল করে, কখনো পুশ করে। সো আমি তোমাদেরকে পেশির বিষয়ে যা যা পড়া সম্ভব ছিল প্রত্যেকটা জিনিস এখান থেকে পড়িয়ে দিলাম। একটা জিনিস পড়ানো হয়নি, সেটা হলো লিভার। লিভারটা চাইলে আমি তোমাকে পড়িয়ে দিতে পারতাম। যাই হোক, পেশি সম্পর্কে যা যা পড়ালাম, এই শুধুমাত্র পেশি নিয়ে কালকে কিন্তু পরীক্ষা নিব। তোমাদের আজকের কাজ হবে শুধুমাত্র পেশি বিষয়ে পড়া। কালকে পরীক্ষা আছে কিনা আমি রুটিনটা একটু দেখে নিই, যে কালকে পরীক্ষা দেওয়া আছে নাকি পরশুদিন দেওয়া আছে। যদি পরশুদিন দেওয়া থাকে তাহলে পরশুদিন শুধু এইটুকু যা পড়েছে শুধু এইটুকুর উপরেই পরীক্ষা হবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি পেশি বিষয়ে পড়ালাম। পেশি বিষয়ে তুমি বই থেকে একদম খুব ভালো মতো পড়বা। আমি রুটিনে দেখতে পাচ্ছি যে সোমবারই, রবিবারের ক্লাস হচ্ছে, সোমবারই কিন্তু পরীক্ষা আছে, তাহলে কিন্তু কালকে এই জিনিসের উপর কিন্তু তোমরা পরীক্ষা দিবা শুধুমাত্র পেশি। কালকে পরীক্ষাটা কখন হবে আগেই বলে দিচ্ছি, 12টা থেকে 6টা। যদি আমরা পরের দিনই পরীক্ষা নিই তাহলে এই 6 ঘন্টার মধ্যে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা ডিএমসি ডিমার্স লাইভ কোর্স অপশনে। তো যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কিছু জানালাম। আজকের জন্য পেশির উপরে বস হয়ে যাও। কেউ যদি পেশির উপরে ক্লাসটা ভবিষ্যতেও দেখো, ইনশাল্লাহ পেশি থেকে আর বাংলাদেশের কোনো কিছু কোনো জায়গায় কোনো কিছু করতে হবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। এবার তোমাদের প্রশ্ন